ওদের মধ্যে স্বাস্থ্য ভালো একটা ছেলে আরমান সাহরিবকে রুড়ো গলায় বলল। তোর মেয়ে কোথায়? আরমান সাহরিব কিছু একটা ভেবে বললেন, ও তো বিদেশ গিয়েছে পড়াশোনা করতে। মিথ্যে বলে তোরই লস। কথাটা সাধারণভাবে বললেও গলায় হুমকিটা স্পষ্ট। মিথ্যা বলবো কেন, সত্যি। ও গতকাল সকালের ফ্লাইটে ইউকেতে চলে গিয়েছে। আরমান সাহরিব কাঁচুমাচু হয়ে বললেন। লোকটা আরমান সাহরিবের কথা শুনে একটা ছবি বের করে বলল, একে চিনিস? ছবিটা একজন সুদর্শন যুবকের, চেহারায় বুদ্ধিদীপ্ত, গায়ের রং ফর্সাও বলা চলে না, তবে অতটাও ময়লা নয়। চেহারায় ভালো মানুষের ছাপ, কিন্তু একে ওরা খুঁজছে কেন? আর এই প্রথমবারই ছবিতে ওকে দেখেছে আরমান সাহরিব। এর আগে কোথায় দেখেছে বলে মনে পড়ছে না। তিনি মাথা নেড়ে না বললেন। এবার ওদের মধ্যে দাঁড়িয়ে থাকা মেয়েটা আরেকটা ছবি দেখিয়ে বলল, দেখ তো একে চিনতে পারিস কিনা। আমার সাহরিব ছবিটা দেখে আঁতকে উঠলেন। ছবিটা তার মেয়ে সুতোতার, কিন্তু ছবিটাকে এরা খুঁজছে কেন? শুদ্ধতাকে এরা খুঁজছে কেন? এসবের সাথে শুদ্ধতার কি সম্পর্ক? আরমান সাহরি প্রচন্ড ভয় পেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, ও আমার মেয়ে, কিন্তু আপনারা ওকে খুঁজছেন কেন? তোর এত কিছু জানার প্রয়োজন নেই, তুই শুধু বল তোর মেয়ে কোথায়। বললাম তো, আমার মেয়ে কাল সকালের ফ্লাইটে ইউকেতে চলে গিয়েছে পড়াশোনা করতে। এটা বলতেই গাল বরাবর কষিয়ে চট দিল ওদের মধ্যে একজন। চটটা খাওয়ার পর মনে হয় হাত নয় হাতুড়ি চালিয়েছে গালে। এই এত বছরের জীবনে এই প্রথম চড় খেল সে। কষ্টে চোখে পানি টলমল করছে। তার মুখটা টেনে ধরে ওদের মধ্যে দাঁড়ানো মেয়েটা বলল, ভালোই ভালোই বলে দে, নয়তো আরো খারাপ হয়ে যাবে। আরমান সাহরিব কিছু বললেন না, চুপ করে রইলেন। ওরা বুঝলো এত সহজে সত্যি কথা বের করা হবে না তার মুখ থেকে। তাই একজনকে অত্যাচারের রোলার কোস্টার চালানোর জন্য নির্দেশ দিয়ে বাকি দুজন বেরিয়ে গেল। রৌদ্র বিরক্তিতে ঠোঁট চেপে ধরে বসে আছে, আর শুধু তার খিলখিলিয়ে হাসছে। কারণ একটু আগে রৌদ্রুপের ঠোঁটে বেশ জোরে একটা কামড় দিয়েছে সে। একেবারে দাগ বসে গেছে ঠোঁটে। বেচারা রোমান্টিক মুহূর্তটাই নষ্ট হয়ে গেছে এক কামড়ে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শুদ্ধতার দিকে তাকিয়ে বলল, এটার শোধ আমি তুলবো দেখো। শুদ্ধতা এমনভাবে ভেঙচি কাটলো যার অর্থ, আরে যাও যাও, আমিও দেখে নেব, তুমি করো। দেখছো ঠোঁটটার কি হাল করেছো, মনে হচ্ছে মৌমাছি কামড়ে দিয়েছে। রৌদ্রুপ একটু মন খারাপের ঢং করে বলল, হ্যাঁ, মধু তো ঠিকই খেতে পারবেন, কিন্তু কামড় খেতে পারবেন না তা কি হয়? মধু খেতে হলে একটু একটু কামড় খেতেই হবে। শুদ্ধতার কথা শুনে রৌদ্রুপ দুষ্ট হেসে বলল, না মানে প্রতিদিন যদি মধু পাওয়া যায় তাহলে এমন একটা দুইটা কামড়ে কিছু আসে যায় না। শুদ্ধতা চোখ গরম করে তাকাতেই রৌদ্রুপ দমে গেল। বুঝলো আজ এই পর্যন্তই ঠিক। তাই আরও কিছুক্ষণ ওরা পাশাপাশি নীরবে বসেছিল। কখনো কখনো চোখাচোখি হচ্ছে, আবার দুজনে চোখ সরিয়ে ফেলছে। ওদের মাঝে কিছু একটা হচ্ছে। যেটা রৌদ্রুপের মাঝে হয়েছিল সেটা বোধহয় শুদ্ধতার মধ্যেও সংক্রমিত হচ্ছে। তাই তো পাশে বসে থাকা মানুষটার ছোঁয়া আজ বিরক্ত করেনি ওকে। লজ্জা আর একরাশ ভালো লাগা দিয়েছে। নীরবতা ভেঙে রৌদ্রুপ বলল, অনেক রাত হয়েছে শুদ্ধ, এবার আমরা উঠি, চলো ঘুমাতে হবে। হ্যাঁ বলুন। দিঘির পাড় থেকে বিদায় নিয়ে ওরা যখন বাসায় আসলো তখন বোধহয় রাত 12:30। কেউই জেগে নেই। ওরা আস্তে আস্তে নিজেদের ঘরে ঢুকে পড়লো, যেন কেউ না দেখে। তবে অগোচরে একজোড়া অভিমানী চোখ ওদের ঠিকই লক্ষ্য করেছিল। রৌদ্রুপ নামক মানুষটাকে সে কতখানি ভালোবাসত এটা সে আর তার অন্তর্যামী ছাড়া কেউ জানে না, জানতেও পারবে না কখনো। কিন্তু ভালোবাসা পরিস্ফুট হওয়ার আগেই ঝরে পড়ে শুকনো পাতার মতো। প্রচণ্ড মার খেয়ে আরও 5 ঘন্টা আগে দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়েছিল আরমান সাহরিব। মাত্রই জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে সারা শরীরে অসহ্য এক যন্ত্রণা গ্রাস করে নিল আস্তে আস্তে। অসহায় ব্যথায় শীত দ্বারা সোজা করা যাচ্ছে না। মনে হচ্ছে জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছে সে। এখন ভোর 5টা বাজে বোধ হয়। চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে। বাইরে পাখিরা তাদের চিরাচরিত নিয়মে ডাকাডাকি করছে। আরমান সাহরিব অনেক কষ্টে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন কেউ নেই ঘরে। বড্ড পানির তেষ্টা পেয়েছে। একটু পানি পেলে ভালো হতো, কিন্তু কেউই তো নেই। আর ওদের বললে কি ওরা দেবে? এমনিতেই ব্যথায় শরীরের রগগুলো টনটন করছে। এর মধ্যেই ওদের মধ্যে একজন আসলো। কাল রাতে যে ওকে মেরেছে সে। লোকটা তার দিকে এগিয়ে এসে নিয়ানো মুখটা তুলে ধরে বলল,
এবার বল তোর মেয়ে কোথায়? বললাম না, ও ইউকেতে আসে। আরমা শহরে ব্যস্ততর কণ্ঠে বললেন। ওরার উত্তর শুনে লোকটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, মিথ্যা কাকে বলিস? তবে তোর ধৈর্য আছে, বুড়ো হয়ে এত মার খেয়েও এখনো কথা বলতে পারছিস। তবে বেশিক্ষণ পারবি না। যদি সত্যি না বলিস, সত্যি বললেই ছেড়ে দেব। আরমা শরীফ কিছু বললে না, মাথাটা নিচু করে রইলেন। লোকটা আবারও বলল, আরেকবার ভাব, 1 মিনিট সময় দিলাম। আরমান শরীফ এরপরও কিছু বললেন না, চুপচাপ নিচের দিকে চেয়ে রইল। তাকে এমন নিশ্চুপ দেখে সামনের লোকটা হুঙ্কার ছেড়ে বলল, তুই আজ শেষ। সুতোতা আর রোদ্রুপ দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ল। রোদ্রুপের খালা এত করে বললে আরও কয়েকটা দিন থাকতে, কিন্তু রোদ্রুপ থাকতো না। তবে ওরা যাওয়ার সময় শিউলিকে দেখা গেল না। রোদ্রুপ চেয়েছিল ওর সাথে দেখা করে যেতে, কিন্তু মানুষটাই লাপাতা, তাই আর দেখা হলো না। বেরিয়ে পড়লো ওরা। রোদ্রুপ একটা ট্যাক্সি ভাড়া করে রেখেছিল আগেই, সেটা পাহাড়তলি বাজারে দাঁড়িয়ে আছে। ওরা এখন খাগড়াছড়ি যাবে, তবে সেটা এখনও শুদ্ধতা জানে না। ট্যাক্সিতে বসে শুদ্ধতা বলল, যাচ্ছি। কোথায় আমরা? খাগড়াছড়ি। ওখানে একটা ছোটখাটো বাংলো আছে আমাদের। ও, অবশেষে 2 ঘন্টা পর ছোটখাটো একটা বাংলোর সামনে নামলো ওরা। রোদ্রুপ ট্যাক্সি ওয়ালাকে ভাড়া মিটিয়ে দিতে সে চলে গেল। সুতোতা বাংলোটার দিকে তাকিয়ে বলল, জায়গাটা খুব নিরিবিলি, আশেপাশে ঘরবাড়িও দেখছি না। হ্যাঁ, সেজন্যই তো এসেছি, যেন কেউ আমাদের ডিস্টার্ব না করতে পারে। এই বলে চোখ মারল রোদ্রুপ। ক্লান্ত শরীরটা চওড়া বারান্দার এক কোণে রাখা ডিভানের ওপর ছেড়ে দিল শুদ্ধতা। এখন বিকেল আর সন্ধ্যা হওয়ার মাঝামাঝি সময়। সূর্য ডুবুডুবু করছে, আকাশের নীল ধীরে ধীরে রং পাল্টাচ্ছে। বিশাল বিশাল উঁচু গাছের ওপর দিয়ে একদল পাখি উড়ে যাচ্ছে। বহুদূর দিগন্তে নীল হয়ে রয়েছে হিমালয়ের রেখা। সাদা মেঘেদের অবাধ বিচরণ চলছে তাদের ওপর। এই বাংলোটাকে চমৎকার লেগেছে সুতোতার। প্রথমে একটু ভয় পেলেও এখন বেশ ভালো লাগছে। ভেতরে ঢোকার সময় একটা লোক রোদ্রুপকে বাড়ির গেটে চাবি দিয়ে গেল। হয়তো লোকটা বাড়ির দেখাশোনা করে। ভেতরে আসার পর কিচেন থেকে 2 জন মহিলা এসে বলল, আচ্ছা, তাহলে আপনারা আবার কাল সকালে আসবেন। এবার ওরাও চলে গেল। ওরা সবাই যাওয়ার পর রোদ্রুপ মেন গেটে একটা তালা ঝুলিয়ে এসে বাংলোর সদর দরজাও লাগিয়ে দিল। তারপর বলল, চলো শুদ্ধ, তোমাকে আমাদের ঘরটা দেখাই। এই বলে রোদ্রুপ উত্তরের একটা ঘরে আনলো সুতোতাকে। ঘরটা মাঝারি আকারে, আহামরি কোনো আসবাবও নেই। ওই তো নর্মাল ঘরে যা থাকে তাই। তবে ঘর থেকে দৃশ্যমান বারান্দাটাই নজর পড়তে সুতোতা সেখানে ছুটে গিয়েছিল। এই জিনিসটা বেশ লেগেছে ওর কাছে। পিছু পিছু রোদ্রুপ এসেছিল। সুতোতাকে আরাম করে ডিভানের উপর বসতে দেখে মুচকে এসে বলল, তুমি কিছুক্ষণ এখানে বসো, আমি শাওয়ার নিয়ে আসছি। আচ্ছা। রোদ্রুপ ঘরের দিকে যেতে যেতেই আবার উকি মেরে বলল, চাইলে কিন্তু তুমিও আসতে পারো। শুধু তার চোখ ছোট ছোট করে তাকাতেই রোদ্রুপ হেসে ফেলল। এরপর শাওয়ার নিতে গেল। ও যাওয়ার পর থেকে শুধু তা এখানে বসে আছে, খালি গায়ে কালো 3/4 প্যান্ট পরে। একটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় এসে রোদ্রুপ বলল, আমার হয়ে গেছে, এবার তুমি যাও। শুধু তা এক পলক ওর দিকে তাকিয়ে বলল, আমার তো জামা নেই, গায়েটা ছাড়া, তো গোসল করে পরবো কি? হ্যাঁ, তাও ঠিক। কিছুটা চিন্তিত স্বরে বলল রোদ্রুপ। তারপরে আবার বলল, একটা কাজ করতে পারো, আজ আমার জামা কাপড় দিয়ে চালিয়ে নাও। এক ভ্রু তুলে সুতোতা বলল, কি? আপনার জামা কাপড় তো আমার বড় হবে। হ্যাঁ, তো সমস্যা কই? তুমি তো আর ফ্যাশন করতে যাচ্ছ না যে ফিটফাট জামা কাপড় লাগবে। শুধু তার তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আমি কি বলছি আমি ফ্যাশন করতে যাচ্ছি? একটা কথা সুন্দর করে বলতে পারেন না। এটা বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে গটগট করে হেঁটে ঘরে চলে এলো শুদ্ধতা। আর এদিকে রোদ্রুপও বোকা বনে গেল। কথাটা কি রেগে যাওয়ার মতো ছিল? মেয়েটা হুট করে রেগে গেল কেন? রোদ্রু বারান্দা থেকে ঘরে এসে দেখলো শুদ্ধতা ওয়াশরুমে চলে গেছে। সে দরজার সামনে গিয়ে বলল, জামা কাপড় নিয়েছো নাকি আমি দেব? শুদ্ধতা চিল্লিয়ে বলল, নিয়েছি। এমন জোরে বলল যেন রোদ্রুপ 1 মাইল দূরে দাঁড়িয়ে আছে। মেজাজ যে হটপট হয়ে গেছে এটা বুঝতে অসুবিধা হলো না রোদ্রুপের। তবে এখন মাথায় ঠান্ডা পানির পড়ে আছে। ঠান্ডা হলেই হয়। রোদ্রুপের নীল একটা শার্ট আর সাদা একটা 3/4 পরে বেরিয়েছে শুদ্ধতা। যদিও 3/4টা ওর ফুল প্যান্ট হয়ে গেছে।
তার উপর কোমর লাগে না। কোথায় রৌদ্রীপের কোমর আর কোথায় ওর। কোনো মতে প্যান্টটা এক হাতে ধরে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ওকে বের হতে দেখে রৌদ্রীপ তাকালো, তাকিয়েই পলক ফেলতে পারল না। কোনো এক জাদুশক্তি মন্ত্র বলে পলক আটকাতে ফেললো তার। নয়নজোড়া যেন সামনে দাঁড়ানো সদ্য স্নান করে আসা মেয়ের দিকে না পড়ে। তার আধো উন্মুক্ত সাদা বকের মতো মসৃণ বক্ষের ওপর আয়েশ করে বসে থাকা তিলটা যেন আদেশ করে কাছে ডাকছে। রৌদ্রুপ এমন এক পা করে সামনে এগোতে দেখে শুধু তার সন্দেহ হলো। চকিতে একবার ও দৃষ্টি অনুসরণ করে চাইতেই শীতদ্বারা শীতলের এক স্রোত বয়ে গেল। এক হাতে প্যান্টের 2 নাম্বার বোতামটা লাগানো শুরু করলো, যেন ওর মুখের ওপর ঝামটা মেরে দিচ্ছে। এতক্ষণে রৌদ্রুপের হুঁশ এলো। জিভ কেটে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিকভাবে শুধু তার সামনে এসে দাঁড়িয়ে বলল, এক কাজ করো, আমার কাছে একটা লুঙ্গি আছে, সেটা পরতে পারো। এটা তো তোমার কোমরে হচ্ছে না। রৌদ্রুপের কথাগুলো শুনে দাঁত কিরমির করে ওর দিকে তাকালো, যেন আজকে রাতে ডিনারে ওকে খেতে পারলে মন্দ হতো না। কি অসভ্য বলে লুঙ্গি পরতে। তো লুঙ্গির নিচে কি পরবো? ওর আন্ডারওয়্যার? ওর আন্ডারওয়্যার তো কোমরে লাগবে না। জাস্ট এমার্জেন্সি লুঙ্গি আর শার্টে এক তরুণী তার বরের সাথে নেচে কুদে বেড়াচ্ছে। ছি! শুধু তার চেহারায় অবস্থা দেখে রৌদ্রুপ মেকি হেসে বলল, না থাক, লুঙ্গি পরা লাগবে না, তোমাকে আমি বেল্ট পরিয়ে দিই, তাহলে সমস্যা হবে না। সুতোতা কিছু বলল না। রৌদ্রুপ ওর একটা বেল্ট সুতোতাকে পরিয়ে দিয়ে বলল, চলো খেয়ে আসি। চলুন। নিক্স, ওই শালা মুখ খুলবে না। কাল রাত থেকে কম টর্চার করা হয়নি ওকে? অন্য পথ ধরতে হবে মনে হচ্ছে। ভিকি বলল। রিভান কৌতূহলী গলায় বলল, না, ওর মা মারা গেছে আর ভাই বোনও নেই। আনা বলল, মেয়েটা বান্ধবীদের মধ্যে খোঁজ লাগাতে হবে, হতে পারে ওর বান্ধবীরা কোনো ইনফরমেশন দিতে পারে। নিক্স বিজ্ঞের মতো বলল। সবাই বুদ্ধিটাই সায় দিয়ে মাথা নাড়ালো। শুরু হলো সুতোতার বান্ধবীর খোঁজ। এদিকে আরমান শহরে পেয়ে শুধু জানটাই বোধহয় আছে। কাল থেকে মার খেতে খেতে শরীরটা অসাড় হয়ে গেছে। মনে হচ্ছে শুধু দোয়া করে গেছেন যেন তার কিছু হয়ে গেলেও মেয়েটার কিছু না হয়। মেয়েটা তার অন্তত সংসারে পা দিয়েছে। ওরা জানতে পারলে মেয়েটাকে মেরে ফেলবে। একজন বাবা হিসেবে মেয়ের জন্য যতটুকু চিন্তা করা দরকার তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে আরমান সাহরিপের। একটা মাত্রই মেয়ে তার। শুধু তা মাত্রই ঘুম থেকে উঠল। খাওয়া দাওয়ার পর সে আর রৌদ্রুপ বেশ একটা আদুরে ঘুম দিয়েছিল, কিন্তু চোখ খুলে রৌদ্রুপকে পাশে দেখতে না পেয়ে ওর ভ্রু কুঁচকে গেল। কিন্তু পেটে ভারী ওজনে কিছু একটা আন্দাজ করতে পেরে শুধু তা মাথা তুলে তাকাতেই দেখলো ওর উন্মুক্ত পেটে রৌদ্রুপ মুখ ডুবে শুয়ে আছে। এতক্ষণ ঘুমেছিল বলে নিজেরই হুঁশ ছিল না, কিন্তু এখন হুঁশ আসতে লজ্জায় অবস্থা খারাপ ওর। এইভাবে বেশিক্ষণ সহ্য করতে পারল না সে। লজ্জায় মার খাওয়ার মতো অবস্থা। তাই আলতো করে রৌদ্রুপকে ডাক দিল। এই যে শুনছেন, উঠুন না। না, কোনো সারা শব্দ নেই। আবারও ডাকলো, কিন্তু এবারও কোনো একই সারা শব্দ নেই। কিন্তু এবারেও একই অবস্থা। শুধু তার তৃতীয়বার একটু জোরেই ডাক দিল। ওর ডাকে রোদু পিটপিট করে চোখ খুলে আবারও আগের মতো শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। শুধু তা হতবাক। কি মানুষ রে বাবা! এরপর আরও কয়েকবার ডাকার পর রৌদ্রুপ ঘুম ঘুম চোখে চেয়ে কাতর গলায় বলল, শুদ্ধ, প্লিজ ডেকো না। আমি কোথাও মাথা রেখে শান্তিতে ঘুমাতে পারছিলাম না, শুধু এই জায়গাটা ছাড়া। আমি একটু ঘুমাই। হ্যাঁ। শুধু তা মিনমিন গলায় বলল। আমার লজ্জা লাগছে, ছাড়ুন। এবার রৌদ্রুপ বিরক্তি নিয়ে বলল, পেটটা একটু সুন্দর বলে দাম বেড়ে গেছে তোমার, তাই না? চুপ, একদম চুপ, এখানেই ঘুমাবো আমি। শুধু তাকে ধমকে চুপ করিয়ে দিয়ে সে ওর পেটে গভীর একটা চুমু খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। আর শুধু তা কাঠ হয়ে শুয়ে রইল আগের মতোই। রৌদ্রুপের চুমুতে যেন সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। এখন আল্লাহ জানে কতক্ষণ এইভাবে থাকতে হয়। শুধু তা বিড়বিড় করে বলল, এ এমন ভাব দেখালো যেন নিজের সম্পত্তি। অসভ্য একটা। অনেকক্ষণ বাদে রৌদ্রুপের ঘুম ভাঙল। শুধু তার মসৃণ পেট থেকে মাথাটা তুলে ওর দিকে চেয়ে দেখলো ও ঘুমিয়ে আছে। রৌদ্রুপ মুচকি একটু হেসে ওর পেটে আলতো একটা চুমু খেয়ে পেটটা ঢেকে দিয়ে উঠে পড়ল। এখন রাত 12টা। সন্ধ্যাবেলা ঘুমানোর কারণে এই রাতে আর ঘুম আসবে না কারোরই। অবশ্য রৌদ্রুপের ঘুম ভাঙলেও শুধু তার দ্বিতীয়বারের ঘুমটা এখনো ভাঙেনি। তবে আশা করা যায় তাড়াতাড়ি ভাঙবে। ঘুমেরও তো একটা লিমিটেশন আছে। সব ঘুম ফুরিয়ে গেলে শত চেষ্টা করেও এক ফোঁটা ঘুমও আসে না। রৌদ্রুপ ওয়াশরুম থেকে বের হতেই দেখলো শুধু তা আড়মোড়া ভেঙে উঠে বসেছে। আধ ভেজা লম্বা কালো চুলগুলো এলোমেলো হয়ে পিঠময় ছড়িয়ে আছে। ওকে দেখতে পেয়ে শুদ্ধতা বলল, এখানে কি নেটওয়ার্ক পাওয়া যায়?
না, এখানে নেট পাওয়া যায় না। কেন? বাবার সাথে 3 দিন ধরে কথা হয় না। সুততা মন খারাপ করে বলল। রৌদ্রুপ ওর পাশে এসে বসে পড়ল। চিন্তা করো না, আর কয়েকটা দিন, এরপর আমরা তোমার বাবার সাথে দেখা করে আসবো। আচ্ছা, মলিন মুখে সুততা জবাব দিল। ওর মন ভালো করতে রৌদ্রুপ বলল। কফি খাবে? সুততা কিছু বলল না, শুধু মাথাটা হেলিয়ে সায় দিল। রৌদ্রুপ ওর মাথায় হাত বুলিয়ে কফি বানাতে চলে গেল। ও যাওয়ার পর সুততা ফ্রেশ হতে চলে গেল। হাত মুখ ধুয়ে এসে চুলগুলোকে হাত খোপা করে বারান্দায় চলে এলো। এখানে আলাদা করে আলোর ব্যবস্থা নেই, তবে ঘর থেকে আসা আলোয় অনেকটাই স্পষ্ট বারান্দাটা। এই বারান্দায় গ্রিল নেই, একবারে খোলা বারান্দা। শুদ্ধতা দরজার পাশে দেওয়ালটায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে মুখ করে দাঁড়িয়ে রইল। অবশ্য রাত্রির অমানিসায় গাছের কালো কালো মূর্তি আর মেঘাচ্ছন্ন কালো আকাশটা ছাড়া বিশেষ কিছুই চোখে পড়ছে না। তবুও শুদ্ধতা বাইরে চেয়ে আছে। রৌদ্রুপ কফি করে এনে শুদ্ধতাকে এক মগ দিয়ে ওর পাশাপাশি দাঁড়ালো। সবে চোখ লেগে এসেছিল সিনাতের, মানে কাঁচা ঘুম যাকে বলে। তবে এখনও চেতনা আছে। ওই ঘুমের মাঝে বুঝতে পারলো ঘরে কেউ এসেছে, কিন্তু রুমের দরজা তো লাগানো। আসবে কিভাবে? নাকি হ্যালোসিনেশন? সন্দেহ দূর করতে সিনাত চোখ খুলল। অন্ধকারে চোখ খুলতেই একটা কালো ছায়ামূর্তি। আতঙ্ক গ্রাস করলো ওকে। গলা ফাটিয়ে চিৎকার করার পূর্বেই ওটা ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সব অন্ধকার। ভিকি সিনাতকে কাঁধে নিয়ে বারান্দা দিয়ে নেমে গেল। নিচে আনা আর রিভান অপেক্ষা করছে গাড়ি নিয়ে। রাত বেশ হয়, সিনাতকে অপহরণ করতে বেশি একটা সমস্যা হয়নি ওদের। যখন জ্ঞান ফিরল তখন মাথাটা ব্যথা করতে লাগলো সিনাতের। আস্তে আস্তে চোখ খোলার পর দেখতে পেল বড় একটা গোডাউনের মাঝখানে ওকে বেঁধে রাখা হয়েছে। সিনাত ভয় পেয়ে যায়, তড়িঘড়ি করে নিজের শরীরের দিকে তাকায়। না, জামা কাপড় ঠিকই আছে, কিন্তু কারা এভাবে তুলে আনলো ওকে? সকালে মিষ্টি রোদ আর স্নিগ্ধ হাওয়ায় জুড়িয়ে যাচ্ছে ঘুমন্ত দুটি দেহ। ছেলেটা সযত্নে মেয়েটাকে বুকের ভেতর আগলে রেখে ঘুমোচ্ছে, আর মেয়েটাও নিজের বাসবসন মনে করে তৃপ্তি নিয়ে নিদ্রা যাপন করছে। কাল সারা রাত কেউই ঘুমায়নি, কাটিয়েছে কিছু একান্ত নিরিবিলি সময়। কখনো মুখ দিয়ে কথার ফুলঝুরি বের হচ্ছিল, তো কখনো চোখে চোখে প্রেম নিবেদন হচ্ছিল। শেষে রাতের অন্তিম প্রহরে ভালোবেসে কাছে এসেছিল দুজনেই, তবে প্রকাশটা এখনো হয়নি। সুততার ঘুম ভাঙতে সে সন্তর্পণে রৌদ্রুপের বুক থেকে নিজের মাথাটা তুলে নিল। ওর ঘুমন্ত চেহারার দিকে একবার চাইতেই আবিষ্কার করলো ছেলেটা ঘুমিয়েও হাসে। একটা মিষ্টি হাসির রেশ ঠোঁট জুটে লেগে আছে। ওর ভীষণ ইচ্ছে করলো ঠোঁটটায় আলতো করে একটা মিষ্টির হাসির রেশ ঠোঁট জুড়ে লেগে আছে। ওর ভীষণ ইচ্ছে করলো ঠোঁটটায় আলতো একটা চুমু খেতে। না, ইচ্ছে না, কেবল রীতিমতো লোভ লাগছে। কিন্তু যদি উঠে পড়ে তাহলে তো লজ্জায় মুখও দেখানো যাবে না। আবার এদিকে ক্রমেই লোভটা বেড়ে যাচ্ছে। কি আর করার, চোখ বন্ধ করে দিয়েই দিল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন ওষ্ঠচড়া মিলিয়ে ও চোখ খুলতে রৌদ্রুপের নয়নে নয়ন পড়ল। সে কি লজ্জা! মনে হচ্ছে কোনো কিছু চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। শুধু তার তরাক করে উঠে বসে লজ্জায় হয়ে লাল হয়ে অন্যদিকে চেয়ে রইল। সিনাতের দৃষ্টি বরাবর একটি মেয়ে বসে আছে। ওর মুখ ঢাকা বলে চেহারা দেখা যাচ্ছে না, তবে তীক্ষ্ণ দুটি চোখের একমাত্র লক্ষ্যবস্তু সিনাত। মেয়েটা কাট গলায় প্রশ্ন করল। সদ্যতা শাহরিফ নামের কাউকে চেনেন? সিনাতের ভ্রু কুঁচকে গেল। ওর শুদ্ধতার খোঁজ করছে কেন? সিনাত আগামাথা খুঁজে পাচ্ছে না। কিডন্যাপ করেছে ওকে, অথচ খুঁজছে সুতো থেকে। স্ট্রেঞ্জ। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল সিনাত। কে হয় আপনার? বিরক্ত লাগছে সিনাতের। এসব ফর্মালিটি কেন করছে? যা বলার, যার জন্য এনেছে তা বলেই তো হয়। নিহাত কিছু না জেনে অবশ্যই কিডন্যাপ করেনি। মনে মনে বেশ বিরক্ত হলেও সিনাত স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার বান্ধবী। সে এখন কোথায় বলতে পারেন? যেহেতু বিয়ে হয়েছে সেহেতু শ্বশুর বাড়ি আর থাকবে। কবে বিয়ে হলো? এই তো 5-6 দিন হয়েছে। আচ্ছা, এই ছেলেটাকে চেনেন? প্রশ্নটা করেই মেয়েটা সিনাতের দিকে রৌদ্রুপের ছবিটা বাড়িয়ে দিল। সেটাকে দেখে মনে হচ্ছে না আগে এর সাথে দেখা বা কথা হয়েছে। এই প্রথমই দেখছে। মাথা নেড়ে না বোধক উত্তর দিল সিনাত। ছবিটা রেখে দিয়ে মেয়েটা বলল, আপনার বান্ধবীর সাথে বিয়ে হয়েছে, তাকে আপনি চেনেন? নামটা ঠিকঠাক মনে নেই। রাদীপ টাদীপ হতে পারে, তবে লোকটা বুড়ো। ছবি দেখাতে পারবেন? হ্যাঁ, তবে ছবি আমার ফোনে, আর ফোন তো বাসায়। মেয়েটা ওর জিন্সের পকেট থেকে একটা ফোন বের করে সিনাতের সামনে ধরতেই ফোনের লক খুলে গেল। তারপর গ্যালারিতে গিয়ে রিসেন্ট ছবিগুলো দেখতেই
শুধু তাকে দেখতে পেল এবং পাশে দাঁড়ানো একটা বুড়ো লোককেও দেখা গেল। মেয়েটা ফোন ঘুরিয়ে সিনাতের দিকে ফিরিয়ে বলল, এই ছেলেটাই আপনার বান্ধবীর বর? জি হ্যাঁ। সিনাতের উত্তর শুনে আনা চিন্তিত হলো। আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে আনা যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, তখন সিনাত বলল, আমাকে এভাবে কিডন্যাপ করা হয়েছে কেন? সময় হলে সব বুঝবে। এটা বলে ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য। একটু এগোতেই একটা কল পেল সে, নিক্সের ফোন। ফোনটা রিসিভ করে কানে ধরতেই সিনাতের চেহারার পরিবর্তন ঘটলো। দ্রুত পায়ে বেরিয়ে গেল, কারণ এইমাত্র নিক্স বলল শুধু তার বাবাকে নাকি পাওয়া যাচ্ছে না। রিভান একটু আগে গিয়ে দেখলো চেয়ারটা খালি পড়ে আছে। আশেপাশে খুঁজে ওই লোকটাকে পাওয়া যায়নি। ওই লোকটাকে ধরতে হবে। এই জন্য নিক্স ফোন দিয়ে আনাকে সব জানালো। লজ্জায় এখন আর রোদ্রূপের মুখের দিকে তাকাতেই পাচ্ছে না শুদ্ধতা। এদিকে রোদ্রূপ মজা নিচ্ছে এটা নিয়ে। না, ওকে কিছু বলতে পারছে না, সইতেই পারছে না কোনো মতেই। কেন তখনই ওর ঘুমটা ভাঙতে হলো। ইস, আবার ওকে এড়ানো যাচ্ছে না। কি মুসিবত! মনে মনে নিজেকে হাজারটা গালি দিল। ওকে শুনিয়ে শুনিয়ে রোদ্রূপ বলল, চুরি করে চুমু খাওয়ার মজাই আলাদা, তাই না শুদ্ধ? রাগ হলো ওর। একটা ব্যাপার নিয়ে এমন মজা না নিলেই নয়। এবার শুদ্ধতা তেড়ে গিয়ে রোদ্রূপের শার্টের কলার ধরে বলল, বেশ করেছি, দিয়েছি, আরও দিব। চুরি করে? চুরি করে কেন? প্রকাশ্যে আপনার সামনে দিব, দেখবেন। এটা বলে শুদ্ধতা উঁচু হয়ে রোদ্রূপের গালে একটা চুমু খেলো। এদিকে রোদ্রূপ মিটিমিটি হাসতে লাগলো। রেগে গেলে যে মেয়ে মানুষের হুঁশ থাকে না, শুদ্ধতাই তার ছোটোখাটো প্রমাণ। আরমান সাহরিবকে অনেক খুঁজেও বের করা যায়নি। নিক্স, আনা আর ভিকি আলাদা আলাদা খুঁজতে বেরিয়েছে, আর রিভান সিনাতকে পাহারা দেওয়ার জন্য রয়ে গেছে একটা চেয়ারে বাঁধা অবস্থায়। আর কতক্ষণ থাকা যায়? মাচা কোমরের ব্যথায় অবস্থা খারাপ সিনাতের। তার উপর চোখের সামনে একটা লোককে এইভাবে মাছির মতো হাঁটাহাঁটি করতে দেখলে আরও রাগ লাগলো সিনাতের। সে কখন থেকে হাঁটছে বোবার মতো, একটা কথাও নেই। সিনাতের ইচ্ছা করলো কথা বলতে, তাই সাহস জুগিয়ে বলল, এক্সকিউজ মি। রিভান সিনাতের গলার আওয়াজ শুনে ওর দিকে তাকিয়েও কিছু বলল না। আপনার নাম কি? সিনাতের কথার কোনো জবাব দিল না রিভান। নিজের প্রশ্নের উত্তর না পেয়েও দমে গেল না সিনাত। পুনরায় প্রশ্ন করল, আপনি কি কথা বলতে পারেন না? রিভান সিনাতের প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য না বোধক মাথা নেড়ে জানালো সে কথা বলতে পারে না। সিনাত ভাবল আসলেই এই ছেলেটা কথা বলতে পারে না, তাই একটু মন খারাপ হলো ওর। আবার মনে হলো শুনতে তো পারে, ইশারায় কথা বলা যাবে। এটা মনে করে সিনাত আবার বলল, আচ্ছা, আমরা ইশারায় কথা তো বলতেই পারি। আমি বলবো, আপনি সেটা শুনে ইশারায় জবাব দিবেন আমায়। রিভান দাঁত কিরমির করে মনে মনে বলল, বাঁচাল একটা। বোবা বললাম তবুও ছাড়া দেবে না, কথা বলতেই হবে। আপনার মুখের মাস্কটা সরান না, কি মেয়েদের মতো মুখ ঢেকে রেখেছেন। সরান ওটা, একটু দেখি আপনাকে। রিভান অগ্নিচোখে সিনাতের দিকে চাইতেও ও চুপ হয়ে গেল। একটু পর আবারও বলল, আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? এবার প্রায় অতিষ্ঠ হয়ে রিভান ধমকে বলল, চুপ, একদম চুপ, আর একটাও কথা না। থেমে রাম ধমক খেয়ে সিনাত এবার ভয় পেয়ে চুপ হয়ে গেল। আর রিভান ওর দিকে একটা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে বাইরে চলে গেল। এখানে থাকলেই মেয়েটা কথা বলতে চাইবে, এটা ভেবেই রিভান বাইরে চলে গেল। এমনিতেও মেয়েদের সাথে কথা বলতে ওর ভালো লাগে না। আনার সাথেও কাজের বাইরে কথা হয় না। জায়গাটায় অনেক মানুষের ভিড়। সবাই উৎসুক হয়ে একজন মানুষের কান্না দেখছে। মানুষটার সামনে শোয়ানো লাশটাকে বুকের সাথে চেপে ধরে কাঁদছে। পোড়াক দগ্ধ লাশটা বোধহয় তার কান্না শুনছে না। যদি শুনতো তাহলে হয়তো একটাবার কথা বলতো, চোখ মুছে দিত ভালোবাসার মানুষটার। কিন্তু না, আজ সে অন্ধ, বোভা, বধির, মৃত। জাগতিক কোনো বার্তায় তার কাছে আর পৌঁছাবে না। হুড়মুড়িয়ে উঠে বসলো রোদ্রূপ। সারা শরীর ঘেমে গেছে। সবচেয়ে আশ্চর্য এটাই, ওর চোখ দিয়ে পানি পড়ছে। এটা কি ছিল? আদেও কোনো দুঃস্বপ্ন নাকি বাস্তব? তাড়াতাড়ি পাশে তাকিয়ে দেখলো জায়গাটা খালি পড়ে আছে, শুদ্ধতা নেই। বুকের ধরফরটা যেন আরও এক ধাপ বেড়ে গেল। দ্রুত বিছানা থেকে নেমেই ড্রয়িং রুমে চলে এলো। রুম পুরো ফাঁকা। বাড়ির প্রত্যেকটা রুম খুঁজেও পেল না। তারপর কিচেনে যারা কাজ করছে তাদের জিজ্ঞেস করতে জানতে পারলো শুদ্ধতা একটু আগে বাইরে গেছেন। জানতে পেরে ঊর্ধ্বশ্বাসে ছুটল বাইরের দিকে। আজ সারাদিন রোদ্রূপ শুদ্ধতাকে জ্বালানোর জন্য কিছু না কিছু করেই চলেছে।
এতে শুদ্ধতা কখনো রাগ করেছে তো কখনো বিরক্ত হয়ে আবার কখনো লজ্জাও পেয়েছে। সবই রৌদ্রূপের কাছে প্রকাশ্যমান। তারপর দুপুরে খেয়ে ক্যারাম খেলতে বসেছিল দুজনে। অনেকক্ষণ খেলার পর রৌদ্রূপের ঘুম পাচ্ছিল বলে শুদ্ধতাকে জোর করে নিজের পাশে শুইয়ে রাখলো। যদিও শুদ্ধতার মোটেও ঘুম পাচ্ছিল না, ও অপেক্ষা করছিল কখন রৌদ্রূপ ঘুমাবে। যখন নিশ্চিত হলো রৌদ্রূপ ঘুমিয়ে গেছে, তখন সন্তর্পণে উঠে বাইরে চলে গেল জায়গাটা ঘুরে দেখার জন্য। আশেপাশে পাগলের মতো হয়ে খুঁজতে খুঁজতে অনেকটা দূর যাওয়ার পর দেখলো শুদ্ধতা পা ধরে বসে আছে, বোধহয় ব্যথা পেয়েছে। রৌদ্রূপ দৌড়ে গেল। দূর থেকে তেমন না বুঝলেও সামনে গিয়ে দেখলো ওর পা কেটে গেছে, সেটাই হাত দিয়ে চেপে ধরে বসে আছে, তবুও রক্ত গড়াচ্ছে। রৌদ্রূপ তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে ওর শার্ট খুলে শুদ্ধতার পায়ে শক্ত করে বেঁধে দিয়ে বিনা বাক্যে কোলে তুলে নিল। এতক্ষণ ব্যথা নিয়ে কাতারলেও এখন ভয় হচ্ছে রৌদ্রূপের চেহারা দেখে। মুখের আদলি বদলে দিচ্ছে, ভয়ঙ্কর রকমের রেগে আছে সে। আর এমন চুপচাপ থাকা হলো ঝড়ের লক্ষণ। শুদ্ধতা ভেতরে ভেতরে ঢোক গিলছে আর বলছে, আল্লাহ এইবারের মতো বাঁচান দাও, কানে ধরছি, আজীবনেও একা বাইরে হব না। ঘরে এনে সাবধানে শুদ্ধতাকে খাটের ওপর বসিয়ে ফার্স্ট এডের বক্সটা এনে সুন্দর করে ড্রেসিং করে গজ দিয়ে বেঁধে দিল। তারপর চুপচাপ উঠে গিয়ে কোথা থেকে যেন একটা ওষুধ আর 1 গ্লাস পানি এনে শুদ্ধতার হাতে ধরিয়ে দিল। যদিও এটা কিসের ওষুধ এটা জিজ্ঞেস করার ইচ্ছে ছিল ওর, কিন্তু কথা বলে বিপদ টেনে আনার কোনো মানেই হয় না। এটা বিষ হলেও সে নির্দ্বিধায় খাবে, তাই বিনা বাক্যে শুদ্ধতা ওষুধটা খেয়ে নিল। ওর হাত থেকে গ্লাসটা নিয়ে রৌদ্রূপ সেই যে বেরিয়ে গেল। সন্ধ্যা হতে চলল, এখনও এলো না। এদিকে দারোয়ান চাবি দিয়ে গেছে আর রাঁধুনি দুজন সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু তার আসার খবর নেই। শুদ্ধতা মন খারাপ করে ফেলল। এতটা রেগে যাবে ভাবতেই পারেনি। এখন মনে হচ্ছে রাগগুলো ওর ওপর ঝাললে ভালো হতো। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শুদ্ধতা প্রচণ্ড মিস করছে রৌদ্রূপকে। একসময় অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়েছে। রৌদ্রূপ এলো রাত 8টায়। ঘরে এসে দেখলো শুদ্ধতা ঘুমিয়ে গেছে। কাছে এসে কিছুক্ষণ ওর দিকে চেয়ে কপালে আলতো একটা চুমু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতে দেখলো শুদ্ধতা উঠে গেছে। আর চোখে একবার সেদিকে চেয়ে এমনভাবে বারান্দায় চলে গেল যেন ঘরে কেউই নেই, একমাত্র সে ছাড়া। ওকে এইভাবে এড়িয়ে যেতে দেখে শুদ্ধতা জোর গলায় বলল, সরি। বারান্দা থেকে আওয়াজ শুনলেও রৌদ্রূপ কিছু বলল না। শুদ্ধতা আবারও বলল, এই যে এদিকে আসুন না, আমি তো বললাম সরি, আর জীবনেও এমন হবে না। এরপরেও কিছু বলল না রৌদ্রূপ। এভাবেই কিছুক্ষণ শুদ্ধতা একা একাই কথা বলল। রৌদ্রূপ সেটাতে বিন্দুমাত্র প্রত্যুত্তর করল না, তাই না পেরে কাটা পা নিয়ে খাট থেকে নেমে পড়ল শুদ্ধতা, কিন্তু এক কদমও ফেলতে পারেনি। ব্যথায় আহ ফুলে চিৎকার দিয়ে বসে পড়ল মেঝেতে। বারান্দা থেকে শুদ্ধতার আর্তনাদের আওয়াজ শুনেই রৌদ্রূপ দুটো চলে এলো, বিছানায় বসলো আর একটা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে চাইলেও যেতে পারল না, কারণ শুদ্ধতা গলা জড়িয়ে ধরে রেখেছে। রৌদ্রূপ গম্ভীর গলায় বলল, শুদ্ধতা ছাড়ো। ভীষণ মন খারাপ হলো শুদ্ধতার। অজানা কারণে রৌদ্রূপের মুখ থেকে শুদ্ধ নামটা শুনতে ভালোবাসে। অজানা কারণে রৌদ্রূপের মুখ থেকে শুদ্ধ নামটা শুনতে ভালোবাসে সে, কিন্তু আজ প্রথমবারের মতো শুদ্ধতা বলল। কেন জানি ভালো লাগছে না রৌদ্রূপের মুখ থেকে শুদ্ধতা শুনতে, তাই কাতর গলায় বলল, সরি প্লিজ, কথাটা বলুন। সরি প্লিজ, কথা বলুন। আপনি কথা না বললে ভালো লাগে না। আমি আর কখনোই এমন করব না। কাজ হলো না। রৌদ্রূপ অন্যদিকে তাকিয়ে আছে। কোনো কিছুতেই যখন কাজ হলো না, তখন শেষ একটা ট্রাই করলো শুদ্ধতা। চট করে একটা চুমু খেয়ে নিল ওর গালে। রৌদ্রূপ চৌকিতেই ওর দিকে তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে খট করে ওকে তুলে নিয়ে বারান্দার ডিভানের ওপর নিয়ে বসালো। নিজেও পাশে বসলো। একটা হাত দিয়ে ওর হাত শক্ত করে ধরে বলল, জানি না কেন তোমাকে এত ভালোবাসি। আজ দুপুরে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে। তারপর উঠে যখন তোমায় পেলাম না, আবার বোধহয় নিঃশ্বাসটা গলার কাছে আটকে চলে এসেছিল। পাগলের মতো খুঁজেছি তোমায়। তারপর যখন তোমায় পেলাম, তখন দেখলাম তুমি ব্যথা পেয়েছো। বিশ্বাস করো, তখন প্রচণ্ড রাগ হয়েছিল আমার। তবু আমি রাগটাকে কাবু করে তোমাকে ঘরে নিয়ে আসলাম। ব্যান্ডেজ করে বেরিয়ে গেলাম, কারণ থাকলেই রেগে তোমার সাথে খারাপ আচরণ করব, যা আমি চাই না। তাই বাইরে চলে গিয়েছিলাম। এখন রাগ না থাকলেও ভয় আছে, প্রচণ্ড ভয়।
তোমাকে হারানোর ভয়। আজ তোমাকে আমার মিশন, আমার পরিচয় সবকিছু বলবো। সব শুনে তুমি যদি থাকতে না চাও আমার সাথে, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। আর যদি থাকতে চাও তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চাই তোমাকে। বারান্দা থেকে অদূরের বিশাল আকাশটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। অন্তরিক্ষের অনামিশায় হীরের কণার ন্যায় ঝকমক করছে অসংখ্য নক্ষত্র, আর তাদের মাঝেই আত্ম অহমিকায় আলো ছড়াচ্ছে আজকের নিশীথিনী। শুক্লা দ্বাদশীর 11তম দিন হওয়ায় চাঁদের উজ্জ্বলতা কিছুটা কম, আর মাত্র 3 দিন পরই পূর্ণিমা। শুনেছিলে গত 1 মাস আগে পহেলা বৈশাখের দিন রবীন্দ্র সরোবরে রমনা পার্কে বোমা বিস্ফোরণ হয়েছিল? রৌদ্র হঠাৎই প্রশ্নটা করল। হ্যাঁ। মাথা নেড়ে জবাব দিল শুদ্ধতা। ওই ঘটনার মাস 2 আগে আমরা খবর পাই দেশে একদল জঙ্গি ঢুকে পড়েছে এবং কিছুদিনের মধ্যেই জঙ্গি হামলা হবে। খবরটা পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সিক্রেট টিম সর্বত্র নজরদারি জোরদার করে। ওই ইউনিটের নেতৃত্বে ছিলাম আমি। এই খবর পাওয়ার বেশ কয়েকদিনের মধ্যেই কোনো হামলা হয়নি। আমরা ফলস নিউজ ভেবে নিয়েছিলাম, কিন্তু তারপরই 14 এপ্রিল পহেলা বৈশাখে একই সময়ে রবীন্দ্র সরোবর রমনা পার্কে বোমা বিস্ফোরণ হয়। দুটোই আত্মঘাতী বোমা হামলা ছিল। অনেক মানুষ মারা যায় ওই দিন। ওই ঘটনার পর আমাদের সিক্রেট টিম মাঠে নেমে পড়ে, আর 7 দিনের জন্য বাংলাদেশের আউটগোয়িং ফ্লাইট বন্ধ করে দেয়া হয় এবং সীমান্তে কড়া নিরাপত্তা বসানো হয়। কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না। আর সারা দেশে 144 ধারা জারি করা হয়। ইতোমধ্যে আমাদের স্পেশাল টিমও কাজ শুরু করেছে। কয়েকজন জঙ্গিকে আটক করা হয়েছিল। ওদের জিজ্ঞাসাবাদ করার পরও কোনো কিছুই জানা যায়নি, তাই ক্রস ফায়ার করা হয়েছে। অভিযান তখনও চলছিল। জঙ্গিগুলো একে একে ধরা পড়ছিল। কয়েকটা নিজেই আত্মহত্যা করেছিল, আর কয়েকটা ক্রস ফায়ারে মরেছিল। 1 সপ্তাহের মধ্যেই এই ভয়ানক অভিযান শেষ করেছিলাম আমরা। তারপর আবার দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। 144 ধারা তুলে নেওয়া হয়। বাংলাদেশের ফ্লাইটও চালু করা হয়। সীমান্তের অতিরিক্ত পুলিশও সরিয়ে ফেলা হয়। কিন্তু কিছুদিন পরেই আমাদের গোয়েন্দা টিমের সকল সদস্যের কাছে একটা মেইল পাঠানো হয়। মেইলটাতে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল, যেগুলো পেলে সহজেই একটা রাষ্ট্রকে দখল করা সম্ভব। মেইলটা দেখে আমাদের সব সদস্যদের ঘুম উড়ে গেছে, এবং এই তথ্যগুলো কোনো প্রতিপক্ষ রাষ্ট্রের হাতে পড়লে ওরা রাষ্ট্র দখলের চেষ্টা করবে, এটা নিয়েই বেশ তোলপাড় চলছিল। আমাদেরকে হুকুম দেওয়া হয় তথ্যগুলো যে করেই হোক উদ্ধার করার জন্য। অফিসিয়ালি কাজ শুরু করে দেওয়া হয়েছিল, কিন্তু আনঅফিসিয়ালি আমরা একটা দল গঠন করি। হোল ইউনিটের কয়েকজন তুখোড় গোয়েন্দা মিলে টিমটা করেছিলাম আমরা। আমরা অনেক গুপ্তচর আর অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি আমাদের সংস্থায় এমন কেউ আছে যে টেররিস্টদের সাথে হাত মিলিয়ে এসব তথ্য পাচার করছে। আমরা উঠে পড়ে লাগি কালপ্রিটকে খুঁজে বের করতে, কারণ ওদের বার করতে পারলেই সব জানতে পারবো। অনেক অনুসন্ধানের পর জানতে পারি ডিপার্টমেন্টের একজন কর্মী টেররিস্টদের সাথে মিলিত। ওকে আটক করে কৌশলে ওর থেকে তথ্যগুলো উদ্ধার করলাম, কিন্তু ওই টেররিস্টদের ধরার আগেই ওরা পালিয়ে যায়। তবে আমাদের ধারণা ওরা ভিনদেশি গুপ্তচর। আমরা ওদের ধরার জন্য একটা প্ল্যান বানিয়েছি এবং সেই অনুযায়ী কাজ চলছে। এমন প্ল্যান করেছি যে ওরা দেশ থেকে পালাতে পারবে না, আর দেশে থাকলে আমাদের হাতে পড়তেই হবে। সব শোনার পর শুদ্ধতা বলল, কিন্তু আমরা পালিয়ে আসলাম কেন ঢাকা থেকে? কারণ এটাও প্ল্যানের অন্তর্ভুক্ত। শুধু প্ল্যানের বাইরে ছিল আমাদের বিয়েটা। এখনো কেউ জানে না আমি বিয়ে করেছি। কিন্তু আপনি ছদ্মবেশ নিয়েছিলেন কেন বিয়ের দিন? আমি একটা টেররিস্টের পিছু নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তবে বিয়ে বাড়ির ভিড়ে ওকে হারিয়ে ফেলি। পুরো বিয়ে বাড়ি চষেও পেলাম না। পরে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখা শুরু করলাম, কিন্তু তাতেও শান্তি নেই। তোমার এক্স হবু বরের মা অশান্তি শুরু করলো। দেখলাম ওরা চলে যাচ্ছে, তো আমিও সেই সুযোগটা কাজে লাগালাম। এমনিতে তো মেয়ে দেখা, শপিং, হলুদ, বিয়ে, বৌভাত 100টা করতে হতো, তাই ভাবলাম অল্পতে বিয়ের কাজটা সেরে ফেলি। সারা জীবন কি আইবুড়ো থাকবো নাকি? এটা বলে রৌদ্রুপ চোখ মারল। শুদ্ধতা চোখ পাকিয়ে বলল, পাঁচিল একটা। এতক্ষণ বাইরে ছিল রিভান। গোডাউনে ফিরে দেখলো সিনার চেয়ারে বসে ঘাড় কাত করে ঘুমিয়ে পড়েছে।
যার কারণে ওর খোলা চুলগুলো সামনে এসে মুখটা পুরোটা ঢেকে গেছে। রিভান ওর দিকে একবার তাকিয়ে নিজের চেয়ারে বসে নিক্সকে ফোন দিল। ফোন রিসিভ করতে রিভান বলল, কোথায় তোমরা? আমি আর আনা ফিরছি, বুড়োটাকে পেলাম না, আর বিকে কোথায় জানি না। আচ্ছা, মেয়েটাকে কি করব? আমার না ফেরা পর্যন্ত কিচ্ছু করবে না। ওকে। রিভান কল কেটে দিল। বিরক্ত লাগছে নিক্সের প্রতি। জীবনেও রিভান কোনো মেয়েকে পাহারা দেয়নি, কিন্তু আজ দিতে হচ্ছে। FSB এর টপ ক্লাস এজেন্ট নাকি একটা মেয়েকে পাহারা দিচ্ছে। বাবা সাব্বাস। এরই মধ্যে সিনাতের ঘুম ভেঙে গেল। সামনে রিভানকে দেখতে না পেয়ে হাই তুলে বিরক্তির স্বরে বলল, আপনারা কেমন মানুষ? একটা মেয়েকে তুলে আনলেন সেই কখন, এখন পর্যন্ত কিছু খাওয়াননি। নিজে তো ঠিকই খেয়েছেন, আমাকে কিছু খাওয়াই না। খিদেতে পেটে ছুঁচে দৌড়াচ্ছে। রিভান শুনেও না শোনার ভান করে বসে রইল। সিনাত মরিয়া হয়ে আবারও বলল, কি হলো, প্লিজ কিছু আনুন, আমি না হলে খিদেতে মারা যাব। আপনার কাছে টাকা না থাকলে আমার গলার চেইনটা বিক্রি করে আনুন। এটা শিওর গোল্ড, কিন্তু এটা বেচে দিয়ে আমার জন্য খাবার কিনেন, বাকি টাকা আপনি নিয়ে নিন, সমস্যা নেই। এত কথা বলতে পারে মেয়েটা? রিভান অতিষ্ঠ হয়ে চেয়ার ছেড়ে বসে। যান না, তাড়াতাড়ি আনুন। রিভান একবার অগ্নি চোখে ওকে ভস্য করে বাইরে যেতে লাগলো। পেছন থেকে সিনাত ডেকে বলল, চেইনটা নেবেন না? রিভান কিছু না বলে কটমট করতে করতে চলে গেল। একটা স্ল্যাবের ওপর শক্ত করে ভিকির হাত পা বেঁধে রাখা হয়েছে। গায়ে এক টুকরো কাপড় নেই ওর। সারা শরীরে লাল পিঁপড়ে কিলবিল করছে। প্রচণ্ড যন্ত্রণায় ভিকি চিৎকারও করতে পারছে না, কারণ তার মুখ সুপার ব্লু দিয়ে আটকানো। সামনে টমস আর জর্জ দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। আরও কিছুক্ষণ পর ভিকির শরীর থেকে পিঁপড়েগুলো ঝেড়ে সরিয়ে ফেলা হলো। সারা শরীর লাল হয়ে ফুলে আছে। জর্জ এক মগ কড়া গরম পানি ওর মুখের ওপর ঢেলে দিল। গরম পানি পড়ায় আস্তে আস্তে ঠোঁট থেকে আঠোটা ছুটে গেল। ঠোঁটের অবস্থা নাজুক, রক্ত পড়ছে ঠোঁট থেকে। বিকি কাতর স্বরে বলল, স্যুট মি, আমি তোমাদের কিছু বলবো না। আমাকে বলবে, তুমি সব বলবে, তবে ডোজটা আর একটু বাড়িয়ে দিতে হবে, টমস বলল। বিকি ঠোঁটের রক্ত জিভা দিয়ে চেটে নিচে তাচ্ছিল্যের স্বরে বলল, আমাকে মারলেও কিচ্ছু করতে পারবে না তোমরা। বাংলাদেশ ধ্বংস হবেই, আর তোমরাও। বিকির কথা শুনে সীসা টমস ওরা কিছু বলল না। আবারও মুখে সুপার গ্লু দিয়ে আটকে দিয়ে ক্রমাগত শক দিতে শুরু করলো। কিছুক্ষণ পর ইলেকট্রিক শক বন্ধ করে আবারও গরম পানি ওর মুখে ঢালা হলো। মুখে আঠা সরতেই যন্ত্রণায় কাঁচাতে লাগলো ভিকি। সীসা ওর গালটা চেপে ধরে বলল, ভিকি ছটফট করতে করতে অনেক কষ্টে বলল, বলছি। এখন বলো, তোমার সিদ্ধান্ত কি? কি চাও? আমার কাছে মুক্তি নাকি ভালোবাসা? শুধু তার এক নজর রৌদ্রপের দিকে তাকিয়ে ওর কাঁধে মাথা রাখলো। শীতল কণ্ঠে বলল, জানেন রুদ্র, আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। ছবি ছাড়া কখনোই সামনাসামনি তাকে দেখিনি। আমার পৃথিবীতে আমার বাবাই আমার সব। আমি শুনেছি আমার মা নাকি কল গার্ল ছিলেন। একদিন ট্রেনে বাবার সাথে পরিচয় হবার পর মা বাবাকে বলেছিল একটা কাজের সন্ধান দিতে। মা আর এই কাজ করতে চাচ্ছিল না। বাবা মাকে আশ্বাস দিয়েছিল কাজ খুঁজে দেবে বলে। তখন বাবা সদ্য পাশ করা বেকার ছেলে, নিজেরই চাকরি নেই, অন্যকে আবার কি চাকরি দেবে। তবে মায়ের করুণ মুখ আর কাতর কণ্ঠ শুনে বাবার মায়া লেগেছিল। তার কিছুদিন পর বাবা একটা চাকরি পেয়ে গেছিলেন। তিনি চাকরি করতে শুরুও করলেন, কিন্তু আম্মুর কথা তার আর মনে নেই। এদিকে আব্বুর অফিসের ধোয়া মোছার কাজের জন্য কয়েকজন মহিলা লাগবে, তাই বিজ্ঞাপন দিয়েছিল অফিসের মালিক। তো বিজ্ঞাপন দেখে আম্মু আসছিল কাজ নিতে। আম্মুকে কাজও দেয়া হলো। তখনও আম্মু জানতো না আবার দেখা হবে তাদের। তো পরের দিন আম্মু সবাইকে চা দিয়ে আব্বুর কেবিনেও গেল চা দিতে। ওই দিন আবার দেখা হলো তাদের। আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে গেছিল। কয়েকটা ফর্মাল কথা হয়েছিল সেদিন শুধু। এর মধ্যেই কয়েকজন স্টাফ আম্মুকে তাদের বাসায় কাজ করার জন্য বলেছিল। আম্মুও রাজি হলো। অফিসে তো আর সবসময় থাকা লাগে না, শুধু সকাল সকাল এসে ধোয়া মোছা করে সবাইকে চা কফি দিলেই কাজ শেষ।
তারপর আবার বিকেলে সবাই যাবার আগে একবার ধোয়া মোছা করতে হয়, তাই মাঝের সময়টুকু আম্মু কয়েকটা বাসায় কাজ করত। এভাবে ভালোই চলছিল আম্মুর জীবন। আম্মু ওই ঘৃণিত জীবনটা ছেড়ে দিয়েছিল। তখন এত কাজ করতে কষ্ট হলেও আম্মু ভালো ছিল। কিন্তু একদিন আব্বু অফিস থেকে ফেরার সময় দেখলো রাস্তার মধ্যে কতগুলো বখাটে ছেলে ফেলে আম্মুকে বিরক্ত করছে। ওরা আম্মুর খদ্দের ছিল, আবারও টেনে নিয়ে যেতে চাইতো অন্ধকার দুনিয়ায়। আসলে কেউ ভালো হতে চাইলে আমরা সভ্য সমাজে বাস করি, তারা ওই মানুষটাকে ভালো হতে দেই না, নানা অপমান উৎসাহ রটিয়ে আবারও খারাপ হতে বাধ্য করি। কিন্তু আমাদের উচিত একটা মানুষকে ভালো হতে উৎসাহিত করা। যাই হোক, তারপর আব্বু ওদের সাথে কথা কাটাকাটি করে আম্মুকে নিয়ে গেছিল। এভাবে পরপর কয়েকদিন বিষয়টা খেয়াল করার পর আব্বু নিজে অফিস শেষ করে আম্মুর সাথে বাসায় ফিরতেন। আম্মুর বাসার একটু পরেই আব্বুর বাসা। আম্মু টিনের একটা রুমে থাকতো আর আব্বু একটা মেসে। প্রতিদিন একসাথে যেতে যেতে ওদের মধ্যে অনেকটাই কথা হতো, অনেক ফ্রিও হয়ে গেছিল ওরা দুজন। তারপর দীর্ঘ 11 মাস পর আব্বুর মনে হলো আব্বু আম্মুকে ভালোবাসে, আর আব্বুর মনে হয় আম্মু আব্বুকে ভালোবাসে। তাই একদিন আব্বু বলেই দিল। তবে আম্মুর কাছে থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া গেল না। আব্বু ভেবেছিল আম্মু বোধহয় ওভাবে ভাবে না আব্বুকে, কিন্তু আব্বু তবুও আবার আম্মুকে প্রপোজ করেছিল। আম্মু তখন না করে দিয়েছিল, কারণ না করার পেছনে সমাজ নির্মিত কয়েকটা কারণও দেখিয়েছিল আম্মু। আব্বু কারণগুলো অগ্রাহ্য করে শুধু বলেছিল ভালোবাসো। ব্যাস, সমাজ পরিবার বিরোধী হয়ে আব্বু আম্মুকে বিয়ে করেছিল। ওই মুহূর্তটা কতটা সুখের একটা মেয়ের কাছে সেটা বোধহয় আম্মুই বলতে পারবে। কিন্তু বিয়ের পরেই আব্বু আম্মুকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমার দাদু আব্বুকে ত্যায্য করেছিল, অফিসের কলিগরাও আব্বুকে নানান রকম খোঁচা মারত। আব্বুর কষ্ট হলেও আম্মুকে বলতো, কারণ আম্মু এমনিতেই অনেক কষ্ট পেয়েছিল। আব্বুর কষ্ট হলেও আম্মুকে বলতো না, কারণ আম্মু এমনিতেই কষ্ট পেয়েছিল অনেক। আব্বুই বিয়ের পর আম্মু আর কাজ করেনি, আব্বুই করতে দেয়নি। এরপর কয়েকদিন পরেই দুজন জানতে পারলো তাদের ছোট্ট একটি বাবুমণি আসতে চলেছে। এই পর্যন্ত বলে শুদ্ধতা মৃদু হাসলো, তারপর আবারও বলতে শুরু করলো। গর্ভাবস্থায় আব্বু অনেক খেয়াল রেখেছিল আম্মুর। তো একদিন অফিসের কাজে আব্বু ঢাকার বাইরে যায়। আম্মু ডেলিভারি আরো 1 সপ্তাহ পরে। আব্বু যাওয়ার আম্মুর সাথে ওনার দুঃসম্পর্কের এক ভাবির কাছে রেখে যায়। তারপর আব্বু আসার একদিন আগে আম্মুর লেবার পেইন ওঠে। আম্মুকে হসপিটালে নেওয়া হয়। এরপর ডেলিভারির সময় আমি বাঁচলেও আম্মু বাঁচেনি। তখন আব্বু জানে না তার ভালোবাসার মানুষটা আর নেই। আব্বু যখন জানতে পারলো, সব কাজ রেখে রওনা দিল। এসে আম্মুকে মাটি দিল, এরপর আমাকে কোলে নিয়ে বুকে মিশিয়ে কান্না করলো। তখন আমি আর আব্বু দুজনই একসাথে কান্না করছিলাম। আব্বু কাঁদছিল প্রিয় মানুষ হারানোর কষ্টে, আর আমি স্বভাব সুলভ কারণে। তারপর আব্বু আর বিয়ে করেননি, আমাকে নিয়েই ছিলেন। বড় হতে হতে লোকমুখে মায়ের নামে এত কিছু শুনেছি যে এগুলো মনে করলেও ঘৃণায় জীবনটা বিষিয়ে আসে। এমনকি আমার জন্ম পরিচয় নিয়েও অনেকের সন্দেহ আছে। শুধু তো থামলো। রৌদ্র বুঝতে পারলো ও কাঁদছে। কাঁধ থেকে মাথাটা তুলে নিয়ে ওর বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। সামান্য সময় পর নিজেকে সামলে শুদ্ধতা বলল, আজ এগুলো বলার একটাই কারণ, তা হলো আমি আপনাকে ভরসা করি, ভালোবাসি কিনা জানি না, তবে আপনি না থাকলে আমিও থাকবো না। আমি মুক্তি চাই না আপনার কাছ থেকে, আপনাকে চাই। মোহময় এক অনুভূতিতে ভাসছে রৌদ্র। ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি, কপালে আলতো একটা চুমু খেয়ে বলল, তুমি না চাইলেও আমি তোমারই প্রিয়। সব দুঃখ গ্লানি শেষ। রৌদ্র শুদ্ধতার চোখের পানি মুছে দিল। তবুও যেন ওর মুখ মেঘবার হয়ে আছে। তাই ওকে হাসানোর জন্য আচমকায় কাতুকুতু দেওয়া আরম্ভ করলো। হাসির দমকে শুদ্ধতার চোখে পানি চলে আসার মতো অবস্থা। রৌদ্রুপ ইচ্ছে করে আরও কাতুকুতু দিচ্ছে, শুদ্ধতাও ওকে কাতুকুতু দিচ্ছে। তবে বেশি দিতে পারছে না, কারণ ও হেসেই কুল পাচ্ছে না। আবার কাতুকুতু দিবে কি? হাসতে হাসতে শুদ্ধতা কোনো মতে বলল, প্লিজ এবার থামুন, মরে যাচ্ছি তো।
রৌদ্রুপ থামলো, কিন্তু ও থামতেই সুতোতা ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। অতর্কিত হামলায় রৌদ্রুপ নাস্তানাবুদ। সুতোতা ইচ্ছে মতো কাতুকুতু দিচ্ছে, আর রৌদ্রুপকে সাথে সাথে সেও হাসছে। খাবার আনার পর আরেক বিভ্রাট দেখা দিল। যেহেতু সিনাতের হাত বাঁধা, সেহেতু হয় রিভানকে খাওয়াইয়ে দিতে হবে, না হয় সিনাতের হাত খুলে দিতে হবে। রিভান তো জীবনেও খাইয়ে দিবে না, এই আশা ছেড়ে দেওয়াই ভালো। তাই অগত্যা সিনাতের হাতেই খুলে দিল সে। তবে হাত খুলে নিলেই একদম সামনে বসে ওকে নজরে রাখলো। সিনাত মনের সুখে খাওয়া আরম্ভ করলো, তবে ভেতরে ভেতরে অন্য প্ল্যান চলছে। এখান থেকে পালানোর প্ল্যান। তবে খেতে খেতেই ওর চোরা চোখে আশপাশটা চোখ বুলিয়ে নিচ্ছে। তারপর রিভানের অগোচরে মেঝেতে পড়া একটা ব্লেড দেখতে পেয়ে ওরা তুলে নিয়ে হাতে মুঠ করে রাখলো। এরপর সুযোগ বুঝে খাবারটা ফেলে দিল। শব্দ হয় রিভান তাকাতেই সিনাত এমন একটা ভাব করলো যেন সে ইচ্ছে করেই ফেলেনি। কাঁদো কাঁদো মুখ করে বলল, সরি, একটুও খেতে পারলাম না, পড়ে গেল। এখন আমার না খেয়েই থাকতে হবে। এটা বলে কাঁদতে আরম্ভ করলো। যদিও চোখ দিয়ে পানি বের হচ্ছে না, তবুও নিজের দিকে একধানে তাকিয়ে থাকতে থাকতে পানি বের করে ফেললো। রিভানের প্রচণ্ড রাগ হলো। কাছে গিয়ে একটা চট দিতে নিলেই ফোনটা বেজে উঠলো। তাই আর না মেরে সিনাতের হাত মুঠো বেঁধে বইয়ের দিকে তাকিয়ে দিল। এটা বলে কাঁদতে আরম্ভ করলো। যদিও চোখ দিয়ে পানি বের হচ্ছে না, তবুও নিচের দিকে একদিনে তাকিয়ে থাকতে থাকতে পানি বের করে ফেললো। রিভানের প্রচণ্ড রাগ হলো। কাছে গিয়ে একটা চট দিতে নিলেই ফোনটা বেজে উঠলো। তাই আর না মেরে সিনাতের হাত দুটো বেঁধে বাইরের দিকে চলে গেল। এই সুযোগে হাত মুঠ করে রাখা ব্লেডটা দিয়ে আস্তে আস্তে হাতের রশিটা কাটা শুরু করলো সিনাত। পুরোনো ব্লেড হওয়ায় ধার তেমন নেই, তবুও কষ্ট করে কাটতে লাগলো আর আল্লাহ আল্লাহ করতে লাগলো যেন রিভান চলে না আসে। অনেক খাটাখাটুনির পর রশিটা কাটতে পারলো সিনাত। হাত দুটো ছাড়া পেতেই পায়ের বাঁধনটাও খুলে ফেললো। তারপর বিশাল গোডাউনের একদম পেছনে একটা ড্রামের ভেতর চুপ করে বসে রইল ও। এর মধ্যেই রিভান চলে এলো, তবে এখন ওর সাথে আনা আর নিক্স দুজনই আছে। চেয়ারের পাশে কাটা রশ্মি, উপরে ব্লেড। কোথাও সিনাতকে না দেখতে পেয়ে নিক্স গম্ভীর স্বরে বলল, মেয়েটা কোথায় রিভান? এখানেই ছিল একটু আগে, বুঝতেছি না গেল কোথায়। রিভান চিন্তিত গলায় বলল। আনা চিবিয়ে চিবিয়ে বলল, বুঝতে পারছো না এখনো? মেয়েটা পালিয়েছে। চেয়ারের উপর ব্রেড দেখছো না? কিন্তু পালালে তো ধরা পড়তো, দরজা দিয়ে বের হলে তো আমি দেখতে পেতাম। রিভান ভ্রু কুঁচকে বলল। তাহলে কি হাওয়ায় গেল নাকি? নিক্স দারুণ রেগে বলল, আমার মনে হয় মেয়েটা গোডাউনেই লুকিয়ে আছে। আনার কণ্ঠে সন্দেহ। তাহলে দাঁড়িয়ে আছো কেন? জলদি খোঁজো। নিক্স হুকুম করতেই ওরা দুজনে খুঁজতে লেগে পড়ল। এদিকে ওদের কথা শুনে ভয়ে সিনাতের গলা শুকিয়ে আসছে। সিনাতের ভাগ্যটা নেহাত ভালো ছিল, তাই ধরা পড়তে পড়তেও বেঁচে গেল সে। আনা আর রিভান সামনের ড্রাম কয়েকটা খুঁজলেও পেছনের দিকে তেমন খোঁজেনি। একটা ফোন আসার পর তড়িঘড়ি করে তিনজনই বেরিয়ে গিয়েছিল। ওরা যাওয়ার পর আরও 10 মিনিট পর সিনাত যখন শিওর হলো ওরা চলে গেছে, তখন ও ড্রাম থেকে বেরিয়ে চেয়ারের উপর রাখা ব্লেডটা হাতে নিয়ে অতি সাবধানতায় ওই গোডাউন থেকে বেরিয়ে গেল। ওর মনে হচ্ছে জায়গাটাও চেনে, এর আগেও বোধহয় 1-2 বার আসা হয়েছে, তবে পুরোপুরি মনে নেই। সিনাত ওর পায়ের সামনের দিকে এগিয়ে চলেছে। রাত বাড়ছে, সাথে মনের ভেতর ভয়ও বাড়ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিনাত একটা সিএনজি দাঁড় করালো। হাত দেখিয়ে সিএনজি ওয়ালার দিকে তাকিয়ে বুঝলো লোকটা বয়স্ক, তাই কিছুটা নিশ্চিন্ত হয়ে সিএনজিতে উঠলো। তবে পুরোপুরি ভয়টা এখনো কাটেনি। সিনাত সিএনজিওয়ালাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনি আমাকে বাসাতে নামিয়ে দিতে পারবেন? লোকটা কিছু না বলে শুধু মাথা হিলিয়ে সম্মতি দিল। সিনাত সিএনজির ভেতর থেকেই খেয়াল রাখতে লাগলো রাস্তাগুলোর দিক নির্দেশনা। অনেকটা সময় পার হওয়ার পর চেনা পরিচিত রাস্তা পেয়ে সিনাতের উদ্বিগ্ন ভাবটা কাটলো। কিন্তু যেই সিএনজিওয়ালা ডান দিকে না গিয়ে বাম পাশের পথ ধরল, তখনই সিনাত ঘাবড়ানো গলায় বলল, আঙ্কেল, এই রাস্তায় যাচ্ছেন কেন? ডান দিকে রাস্তা দিয়ে যান। লোকটা গম্ভীর গলায় বলল, চুপচাপ বসে থাকো, কথা বলবা না। সিনাত যা বোঝার বুঝে ফেললো। এখন 2টা পথ খোলা আছে, হয়তো সিএনজি থেকে লাফিয়ে পড়তে হবে, নয়তো লোকটাকে ভয় দেখিয়ে সিএনজি দাঁড় করাতে হবে। সিনাত দ্বিতীয় পথটাই বেছে নিল।
কারণ চলন্ত সিএনজি থেকে লাফ দেওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। এত তাড়াতাড়ি মরার শখ সিনাতের কোনো কালেই ছিল না। তাই হাতের ব্লেডটা হঠাৎই সিএনজি চালকের গলার কাছে ধরে বলল, আমার কথা মতো না চলালে একদম গলায় পোঁচ দিয়ে দিব। লোকটা বোধহয় কিছুটা দমে গেছে, এটাই সুযোগ। সিনাত উত্তপ্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি গাড়ি ঘোরান। লোকটা গাড়ি ঘুরিয়ে ফেলল। সিনাত ভেতরে ভেতরে বেশ ভয় পেলেও ওপরের ভাবটা এমন যে সে একদমই ভয় পায়নি। এদিকে ভয়ে হাত পা কাঁপছে, কোনো মতে শুধু নিজেকে সামনে রেখেছে। সিএনজি যখন বাসাবো রোডে ঢুকলো তখনই সিনাত বলল, থামান এখানে। লোকটা সিএনজি থামাতেই সিনাত টলমলো পায়ে নামতেই মাথা চক্কর দিয়ে পড়ে গেল। শুধু জ্ঞান হারানোর আগে সিএনজিওয়ালার লোলুপ দৃষ্টিটা দেখতে পেয়েছিল। জানো, তোমাকে আমি কত বছর ধরে ফলো করি? রৌদ্র শুদ্ধতার মাথায় তেল দিতে দিতে বলল। শুদ্ধতা অবাক হয়ে বলল, আপনি আমাকে ফলো করতেন? হ্যাঁ, তুমি সারাদিন কি করেছো না করেছো সব কিছুর খবরই আমি রাখতাম। সত্যি? কত বছর ধরে ফলো করেন? শুদ্ধতা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো। প্রায় 4 বছর। যখন তুমি অনার্স প্রথম বর্ষে পড়তে তখন থেকে। তোমাকে প্রথম দেখেছিলাম তোমাদের ভার্সিটির 100 বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আসায় নিরাপত্তার জন্য আমাদের একটা টিম পাঠানো হয়। তখন আমি সদ্য জয়েন করেছি। এইসব জায়গায় জুনিয়রদেরই পাঠানো হয়। তো ওই অনুষ্ঠানে তুমি কাকে যেন খুঁজছিলে। খুঁজতেই হঠাৎ আমাদের ধাক্কা লাগলো। তুমি জাস্ট না দেখেই সরি বলে শাড়ির আঁচল উড়িয়ে চলে গেলে, আর আমি শুধু হাঁ করে তাকিয়ে রইলাম। বিশ্বাস করো, পুরো অনুষ্ঠানে আমি ডিউটি রেখে শুধু তোমার পিছনেই ঘুরেছি, কিন্তু তুমি একবারও খেয়াল করোনি। সুদতা হাসতে হাসতে বলল, আহারে, বেচারা আমার কাছে পাত্তা পায়নি। রোদ্দুর ঠোঁট পাকিয়ে বলল, সমস্যা নেই, এখন সারা জীবনের জন্য পাত্তা পেয়ে গেলাম। আচ্ছা, আপনি আমাকে বলেননি কেন? তোমার হাতের গরম গরম চর কি খেতে যায় বলো? তোমার ভার্সিটির রেকর্ড শুনে আমি শিহরিত, পুলকিত, আনন্দিত, উচ্ছ্বাসিত। হা হা, তুমি থাপ্পড়ে হাফ সেঞ্চুরি দিয়ে ফেলেছ। এত থাপ্পড় কেউ মারে? অবশ্য ভালোই হয়েছিল, আমার এক্সট্রা কোনো ছেলেকে প্যাদাতে হয়নি। তুমি থাপ্পড় চ্যাম্পিয়ন ছিলে। আচ্ছা, এখন পর্যন্ত মোট কটা দিয়েছ? 96টা, আর 4টার জন্য সেঞ্চুরি হলো না। আরে থাক, একদিন সুযোগ পেলে সেঞ্চুরি করে ফেলো। আর কিভাবে? ছেলেরা এখন আমাকে প্রপোজ তো দূরের কথা, দেখবেও না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। যাক, ব্যাপার না, একদিন তোমার সেঞ্চুরির আশা পূর্ণ হবে। আমিন। সুম্মা আমিন। সিনাতের জ্ঞান ফিরতেই দেখলো জায়গাটা অন্ধকার। এক নিমেষেই ভয় পেয়ে গেল সে। আশেপাশে ভালোভাবে না তাকিয়েও যে গদগুণ দাঁড়িয়ে চিৎকার দিল, ওর চিৎকারে সবাই ছুটে আসলো। সিনাতের মা লাইট জ্বেলে মেয়ের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? সিনাত মাকে পেয়ে কেঁদে ফেললো। এখানে অনেকেই উপস্থিত আছেন। ওর বাবা, ভাই, ভাবিরা সবাই উৎসুক চোখে চেয়ে আছে ওর দিকে। 2 দিন ধরে কোথায় গেছে কেউ জানে না। নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পরই ওরা থানায় ডায়েরি করেছিল। এদিকে মেয়ের শোকে তো সিনাতের মা পাগল প্রায়। গলা দিয়ে কারোরই ভাত নামছিল না। পাড়া প্রতিবেশীরা বলছিল মেয়ে নাকি কারোর সঙ্গে পালিয়ে গেছে, দুর্নাম রটে গেছে ওর নামে। তবে সিনাতের পরিবারের মানুষরা একদমই সেসব কথায় কান দেয়নি, কারণ তারা জানে সিনাত এই ধরনের মেয়ে না। এই ঘটনা জানার পর সিনাতের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে বিয়েতে না করে দেয়। তবে এতে সিনাতের পরিবারের আফসোস নেই, শুধু তাদের মেয়ে ফিরে পেলেই হবে। সিনাত অনেকক্ষণ পর নিজেকে শান্ত করে বলল, পানি খাবো। বড় ভাই মিরাজ পানি এগিয়ে দিল বোনের দিকে। সিনাত পানি পান করে একটু জিরিয়ে নিতেই ওর বাবা বলল, না বাবা, এখন ঠিক আছি। কি হয়েছিল? তোরা কোথায় গিয়েছিলি? সিনাতের ছোট ভাই ফিরোজ জিজ্ঞেস করলো। সিনাত সংক্ষিপ্ত বর্ণনায় সবটা খুলে বলল পরিবারের কাছে। সবাই চিন্তিত হয়ে পড়ল, কারা এমনটা করতে পারে। ওই সময় সিনাত যখন সিএনজি থেকে বেরিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন সিএনজিওয়ালা আবার ওকে সিএনজিতে তুলে নিতে গেলেই কোথা থেকে সিনাতের বড় ভাই চলে আসলো। নিজের বোনকে দেখে তাড়াতাড়ি সিএনজিওয়ালা ঘুষি টুসি মেরে ছোট ভাইকে ফোন দিয়ে আনলো। রাস্তায় লোকও জড়ো হয়ে গেল।
ওরা পুলিশে ফোন দিল। পুলিশ এসে ওই সিএনজিওয়ালাকে নিয়ে গেছে। তারপর দুই ভাই মিলে বোনকে বাসায় নিয়ে এসেছে। ডাক্তারকে ফোন করায় ডাক্তার বলেছিল হয়তো অতিরিক্ত ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। যদি 1 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে উনি আসবেন। তাই সিনাতকে ওর ঘরে শুইয়ে দিয়ে সবাই চলে গেল। সবার ভেতরে দুশ্চিন্তা গ্রাস করছিল, বোনের জ্ঞান ফিরছিল না বলে। জ্ঞান ফিরতেই যখন সিনাত চিৎকার দিয়ে উঠল, সবাই ছুটে ওর রুমে চলে আসলো। প্রভাতের আলো সুপ্ত বিচরণ চলছে ধরণী জুড়ে। অতঃপর আরও একটা রাতের সমাপ্তির পর শুরু হলো নবনবরীর সূচনা। সুতোতা ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে গেল। এখনই বের হতে হবে ওদের। এটা অবশ্য কাল রাতেই রৌদ্র বলেছিল। এখন শুধু ফ্রেশ নাস্তা করে বেরিয়ে পড়বে দুজনেই। নাস্তার মেনুতে আজকে অমলেট আর ব্রেড আছে। মূলত তাড়াতাড়ি বের হতে হবে বলে বেশি কিছু করা হয়নি। আপাতত এইগুলো মুখে নেই, বের হতে হবে। খেতে খেতে শুদ্ধতা জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি তো আমায় অনেক আগে থেকেই ভালোবাসতেন, কিন্তু একবারও বলার প্রয়োজন মনে করেননি কেন? আসলে যত দিন যাচ্ছিল লাইফটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। বেশিরভাগ দিনই নিজের বাড়িতেই থাকা হতো না। এই মিশন ওই মিশন কেসগুলো, আচ্ছা এই মিশন ওই মিশন কেস এগুলো সলভ করতে করতেই দিন শেষ। আলটিমেটলি নিজেকে দেওয়ার মতো সময়ও পেতাম না। তাই রিলেশন কমিটমেন্ট এগুলোতে জড়াতে চাইতাম না। মনে হতো তোমাকে আমি সময় দিতে পারবো না, খুশি রাখতে পারবো না, আর আমার জন্য তোমার মন খারাপ হোক এটা আমি চাইতাম না। যদি সেদিন বিয়ে হয়ে যেত আমার, তাহলে? হয়নি তো। আর সত্যি বলতে আমি তোমার বিয়ের কথা একদিন আগে জানতে পারি, আর ওই দিনই আমি প্যারিস থেকে ব্যাক করি। এখন ওই অবস্থায় আমি কি করব? তুমি আমাকে চেনো না, কেন আমার কথা শুনবে? তোমার গায়ে হলুদও শেষ হয়ে গিয়েছিল, তুমি খুব খুশিও ছিলে। আমি নিজ চোখে দেখেছি তোমার মন ভাঙতে ইচ্ছে হয়নি আমার। তোমার হলুদের ভিডিও দেখে আমি 2 বোতল হুইস্কি খেয়ে পড়েছিলাম। দেবদাস ফিল আসছিল তখন। প্রেম না করেই দেবদাস, আহা। শুদ্ধতা খিলখিলিয়ে হাসলো। তারপর বলল, তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলেন না কেন? রৌদ্র ঠোঁট বাঁকিয়ে বলল, এখন বলছো এই কথা, কিন্তু সত্যি সত্যি করলে তুমি আমার মুখই দেখতে না। সারা জীবন ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হতো, কারণ তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো। আর আর তুমি তোমার বাবার অসম্মান করতে চাও না বলেই বাবার কথা মতোই বুড়ো একটা লোককেও বিয়ে করতে রাজি হয়েছো। সেখানে আমি যদি তুলে নিয়ে বিয়ে করতাম, তুমি বুঝতে পারছো তোমার নজরে আমি কতটা ছোট হয়ে যেতাম? তুমি আমায় ঘৃণা করতে। আমি ভালোবাসার মানুষের চোখে ভালোবাসা ছাড়া ঘৃণা দেখতে চাই না। রৌদ্রপের কথায় যুক্তি আছে। শুদ্ধতা মাথা নাড়ল। রৌদ্রপ আবারও বলল, জানো, যখন তোমায় এক্স হবু বরটা চলে গেল, তখন আমার মনে হয়েছিল তোমাকে পাওয়ার সুযোগ আল্লাহ নিজ হাতে সুযোগ করে দিয়েছে আমাকে। ইটস মিরাক্কল। আলটিমেটলি আমাদের বিয়েটা হওয়ারই ছিল, কিন্তু আমি একটা ভয়ে ছিলাম। শুদ্ধতা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি ভয়? তুমি বুড়ো গেট আপ দেখে আবার বিয়ের জন্য না করে দাও কিনা? শুদ্ধতা আবারও হাসলো, বলল, সত্যি বলতে আপনাকে আমার প্রথমে বিয়েই করতে ইচ্ছা হয়নি। সত্যি বলতে জীবনেও চাইনি আমার জামাই বুড়ো হোক। রৌদ্রপ মুচকি হেসে বলল, তাহলে কি তামিল হিরো চেয়েছিলে নাকি? না, চেয়েছিলাম আমি আমার অর্ধাঙ্গিনীর সাথে বুড়ো হব। আমাদের দুজনের চুলেই একসাথে পাক ধরুক, একসাথে দাঁত পড়ুক, তারপর বুড়ো বুড়ি মিলে শেষ বিকেলের অস্তমিত সূর্যটা দেখব। সেই ডুবন্ত সূর্যের আলোয় আমাদের পাকা চুলগুলো সোনালি দেখাবে। ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু এখন আমার আগেই যদি আমার অর্ধাঙ্গিনীর চুলে পাক ধরে যায়, তাহলে কিভাবে হবে? ইটস নট ডান। বাহ, তুমি এত কিছু ভেবে রেখেছো। তবে তোমার ভাবনাটা ইউনিক। শুদ্ধতা ভাব নিয়ে বলল, দেখতে হবে না কার বউ। রৌদ্র প্রশ্রয়ের হাসি দিয়ে বলল, হ্যাঁ, এবার চলো বের হই। আচ্ছা চলুন। দারোয়ানের কাছে চাবি দিয়ে ওরা বেরিয়ে পড়ল। নির্ধারিত ট্যাক্সিতে ওরা বসে পড়ল। ট্যাক্সিটা চলতে শুরু করলো। শুদ্ধতা বলল, এখন কোথায় আছি? তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, একজনের সাথে দেখা করাতে। তারপর আমি অফিসিয়ালি একটা কাজে যাব। কোথায় যাব? আর কার সাথে দেখা করবেন? গেলেই দেখবে। আর কার সাথে দেখা করাবেন বললে কি সমস্যা? শুদ্ধতার চোখে মুখে কৌতূহল। শুদ্ধতা বক্র নয়নে দৃষ্টি নিক্ষেপ করে বলল,
ঠিক আছে, সমস্যা নয়, তবে আমি বলতে চাই না, তুমি গিয়েই দেখবে। শুদ্ধতা ঠোঁট বাঁকিয়ে বাইরের দিকে তাকিয়ে মনে মনে বলল, বললে কি এমন হতো? ঢং। রৌদ্র শুদ্ধতার মনে মনে বলা কথাটা না শুনতে পেলেও অনুমান করে হাসলো। ট্যাক্সি দিয়ে ওরা চট্টগ্রাম স্টেশনে আসলো। ওদের গন্তব্য ঢাকা। দুটো টিকিট কিনে শুদ্ধতাকে ট্রেনের বগিতে বসতে বলে রৌদ্রুপ কিছু শুকনো খাবার কেনার জন্য বাইরে গেল। আসার সময়ও বেশি কিছু খাওয়া হয়নি। ট্রেনের বগিতে বসে শুদ্ধতা আশেপাশে খেয়াল করতে লাগলো। অনেকেই আসছে যাচ্ছে বসছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। এরই মধ্যে রৌদ্রুপ চলে এলো আর আস্তে আস্তে ট্রেনও চলতে শুরু করলো। জানালা দিয়ে দেখা যাচ্ছে কিছু মানুষ চলন্ত ট্রেনের দিকে তাকিয়ে আছে, বিদায় দিচ্ছে প্রিয়জনদের। রৌদ্রুপ শুদ্ধতার পাশে এসে বসে কিছু খাবারের প্যাকেট দিয়ে বলল, পেলে খেয়ে নিও। শুদ্ধতা মাথা হেলিয়ে সম্মতি দিয়ে ট্রেনের বাইরে চোখ রাখলো। চট্টগ্রাম শহরটা যে এত সুন্দর, কিছুদিন থেকেই ওর মায়া পড়ে গেছে। যেতেই মন চাচ্ছে না, তবুও কিচ্ছু করার নেই। তবে মাঝে মধ্যেই আসবে রৌদ্রুপকে নিয়ে, এটা ভেবেই সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল ওর মুখে। বেলা দুপুরে ওরা ঢাকায় পৌঁছে গেল। রৌদ্রুপ শুদ্ধতাকে নিয়ে উত্তরার একটা অ্যাপার্টমেন্টে পৌঁছালো। এটা মূলত সীসার অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে চাবি রৌদ্রুপ, টমস, সীসা তিনজনের কাছেই আছে। আর ওদের মধ্যে সব ধরনের গোপন প্ল্যান এখানেই হয়। ঘরের ভেতরে আসতে শুদ্ধতা দেখলো আরমান শাহরি বসে আছেন, হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। শুদ্ধতা আতঙ্কিত হয়ে সবেগে দৌড়ে বাবার সামনে এসে বলল, বাবা, কি হয়েছে তোমার? আরমান শাহরি হালকা হেসে বলল, কিছু হয়নি আমার, তুই কেমন আছিস? শুদ্ধতা প্রায় কান্নাই করে দিল। পেছন থেকে রৌদ্রুপ এসে ওকে ধরে বলল, বাবার কিছু হয়নি, তুমি শান্ত হও। শুদ্ধতা চিল্লিয়ে বলল, কি শান্ত হব? আপনি দেখছেন না সারা শরীরে ব্যান্ডেজ, আমি কি শান্ত হব? শুদ্ধ, প্লিজ শান্ত হও, শোনো আমার কথা। কিচ্ছু শুনবো না আমি। আমার বাবার কি করে এমন হলো? যাওয়ার সময় ভালো মানুষ দেখে গিয়েছিলাম, এসে এমন দেখবো ভাবতে পারিনি। এর জন্যই বোধহয় আমার মনটা কেমন করে উঠতো। শুদ্ধতা কাঁদতে কাঁদতে বলল। আরমান শাহরি মেয়েকে কাঁদতে দেখে বললেন, এত বিচলিত হোস না পাগলি বুড়ি আমার, দেখ তোর বাবার কিছু হয়নি, প্লিজ কাঁদিস না। শুদ্ধতা চোখ মুছতে মুছতে বলল, কি হয়েছিল তোমার? শোনো আমার কথা, আমি বলছি। রৌদ্রুপ বলল। শুদ্ধতা কৌতূহলী হয়ে ওর দিকে চাইলো একবার। শুদ্ধতার বাবার দিকে চেয়ে রৌদ্রুপ বলল, আমার পরিচয় আগে থেকে বাবা জানতো। আমি আমাদের বিয়ের পর যে পার্টিটা হয়েছিল তখনই বাবাকে সব বলে দিই। আমাদের প্ল্যান ছিল কাউকে টোপ বানিয়ে ওদের অবস্থান নির্ণয় করা। বাবা প্ল্যানটা শুনে বললেন উনি সাহায্য করবেন, কিন্তু আমি মানা করি। কিন্তু উনি এক প্রকার জেদ ধরেই ছিলেন যে উনি আমাদের হেল্প করবেন। তো প্ল্যান মোতাবেক আমরা যেদিন রাতে পালাই, সেদিন আমি ইচ্ছে করে তোমার এনআইডি কার্ডটা আমাদের বাসায় ফেলে এসেছিলাম, যেন ওরা আমাকে খুঁজতে এসে তোমার ইনফরমেশন পায় এবং বাবাকে কিডন্যাপ করে। বাবা জানতো ওনাকে কিডন্যাপ করা হবে। বাবা গলার চেইন আর পাঞ্জাবির বোতামে সূক্ষ্ম দুইটা ক্যামেরা দিয়ে বাবার গলার চেইন আর পাঞ্জাবির বোতামে সূক্ষ্ম দুইটা ক্যামেরা দিয়ে দেয়া হয়েছিল। তো ওরা আমাদের দেয়া টোপটা গিলে ফেললো, বাবাকে তুলে নিয়ে গেল। আমরা ভেবেছিলাম ওদের গতিবিধি জেনে আমরা বাবাকে উদ্ধার করে নেব, কিন্তু ওরা এত হার্ড টর্চার করবে ভাবতে পারিনি। পরে সুযোগ বুঝে বাবাকে উদ্ধার করে ফেলেছিলাম, ওদের গতিবিধিও জেনে নিয়েছিলাম। আর এগুলো আমি চট্টগ্রামে বসেই নিয়ন্ত্রণ করছিলাম। আমার টিমমেটরা আমাকে সব ইনফরমেশন দিত আর সেই অনুযায়ী নির্দেশনা দিতাম আমি। তারপর বাবাকে উদ্ধার করে আমরা এখানে রাখলাম। এখন বাবা ভালো আছেন। সব শুনে শুদ্ধতার রাগে হাত পা কাঁপছে। হুট করেই 97 নম্বর চটটা রৌদ্রুপের গালে দিয়ে কাঁদতে কাঁদতে গটগট করে হেঁটে চলে গেল। গালটা চিনচিন করে উঠল। শ্বশুরের সামনে মান সম্মান শেষ করে দিল মেয়েটা। এখন আবার গাল ফুলিয়ে বসে আছে শিওর। মেয়ে চলে যাওয়ার পর আরমান শাহরি হতাশ গলায় বললেন, ছোটবেলা থেকেই মেয়েটা এমনই, আমার সামান্য জ্বর সহ্য করতে পারে না। তুমি প্লিজ কিছু মনে করো না, বোঝই তো মা মরা মেয়ে, পৃথিবীতে ওর কেবল আমি আর তুমি ছাড়া কেউ নেই। ওকে একটু ওর মতো করে বুঝে নিও।
না বাবা, কিছু মনে করিনি। আমি জানি ও আপনাকে কতটা ভালোবাসে, আর ওকে না জানিয়ে এই কাজটা করায় ও অনেক হার্ট হয়েছে। সমস্যা নেই, আমি ওকে মানিয়ে নিব। আপনি রেস্ট করুন, আমি দেখি কোথায় আছে। এটা বলে রৌদ্রুপ চলে গেল শুদ্ধতাকে মারাতে। অ্যাপার্টমেন্টের ছাদে দাঁড়িয়ে আছে শুদ্ধতা। উত্তপ্ত রোদে মাথার তালু, হাত পা গরম হয়ে যাচ্ছে, তবুও নড়ছে না। ঠিক করেছে নড়বেও না। সাহস কী করে হয় এই কাজটা করার? আজকে যদি বাবার কিছু হয়ে যেত তাহলে? একটু পর রৌদ্রুপও ছাদে এলো। নিঃশব্দে শুদ্ধতার পাশে এসে দাঁড়ালো। যদিও শুদ্ধতা সেটা খেয়াল করেছে, তবুও কিছু বলেনি, বলবেও না, কারণ সে রাগ করেছে, আর রাগ করলে কথা বলা যায় না। বেচারা রৌদ্রুপ চর খেয়েও অপরাধী গলায় বলল, সরি। কিন্তু এইটুকুন সরিতে চিড়ে ভিজল না। বিশাল আকারের একটা সরি লাগবে বোধহয়, কিন্তু এখন তো সময় নেই, বের হতে হবে। ওইদিকে ওরা অপেক্ষা করছে, যেতেই হবে। রৌদ্রুপ এক পলক শুদ্ধতার দিকে তাকিয়ে চলে গেল। ওকে চলে যেতে দেখে শুদ্ধতা বেক্কেলের মতো চেয়ে রইল। মাত্র একটা সরি, এতই তাই সারা? সরির পর আর কিছুই বলার প্রয়োজন মনে করলো না। ঠিক আছে, না বলুক, দরকার নেই বলার। ঠিক এই মুহূর্তে শুদ্ধতার রাগ অভিমান দুটোই হচ্ছে, সাথে আবার অনুশোচনাও। চটটা মারা বোধহয় ঠিক হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য মহানগর গোয়েন্দা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হচ্ছে ওদের 4 জনকে। সেদিন ভিকিকে টর্চার করে ওকে দিয়ে ফোন করিয়ে ট্রাফে ফেলে ওদেরকে ধরা হয়েছে। মূলত ভিকির ফোন পেয়েই ওরা আর সিনাতকে খোঁজেনি। ফোনে ভিকি গোয়েন্দাদের শেখানোর কথাই বলেছিল, ফলে ওরা বিশ্বাস করে টোপটাও গিলে ফেলেছে। এত বাজেভাবে ধরা পড়ে যাওয়ায় রিক্স রিভান আনা কারোরই মেজাজ ভালো নেই। ভিকির নির্বুদ্ধিতার জন্যই এমনটা হয়েছে। নিজে ধরা পড়ে বাকি সবাইকেও ধরা পড়িয়ে দিল। প্ল্যানটাই আর সাকসেস হলো না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারল ওরা রাশিয়ার গোয়েন্দা সংস্থার FSBর গুপ্তচর। FSBর সদর দপ্তর মস্কোতে। ওখান থেকে ওদের পাঠানো হয়েছে রাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহ করার জন্য। দ্বিতীয় দফায় আবারও জিজ্ঞাসাবাদ আর টর্চার করার পর আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে ছড়িয়ে গেছে খবরটা। সাংবাদিক মিডিয়া এইগুলো সামলাতে অবস্থা খারাপ। ওদের কি করবে এ নিয়ে এখনও সিদ্ধান্ত আসেনি, তবে শীঘ্রই আসবে। পুরো আন্তর্জাতিক প্রাসঙ্গেও বিষয়টা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ থেকে নিন্দা জানাচ্ছে রাশিয়ার প্রতি। কাজ শেষ করে আসতে অনেক রাত হয়ে গেল, প্রায় 2টা বাজে। রৌদ্রুপ ভেবেছে শুদ্ধতা ঘুমিয়ে পড়েছে, তাই এক্সট্রা চাবি দিয়ে ঘরে ঢুকে একবার শুদ্ধতার বাবার ঘরে উকি দিল। উনি ঘুমোচ্ছেন। তারপর পাশের ঘরে গিয়ে দেখলো শুদ্ধতা বিছানায় আধশোয়া হয়ে আছে। ঘর অন্ধকার, ও ঘুমাচ্ছে ভেবে আর লাইট না জ্বালিয়ে ল্যাম্প জ্বালালো। ল্যাম্পের আলোতে শুদ্ধতার অভিমানী মুখটা স্পষ্ট। হঠাৎ করে ভূতের মতো শুদ্ধতা চোখ খুলে ফেলল। রৌদ্রুপ খানিকটা চমকালেও বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঘুমাওনি এখনো? শুদ্ধতা ওর কথার উত্তরে কিছুই বলল না, শুধু থতমত গলায় বলল, ফ্রেশ হয়ে আসুন, খিচুড়ি রান্না করেছি, গরম করে দিচ্ছি। তুমি খেয়েছো? শুধু থমথমে গলায় বলল। শুদ্ধতা কিছু বলল না। বিছানা থেকে নেমে গটগট করে হেঁটে চলে গেল। রৌদ্রুপ সামান্য একটু হেসে শাওয়ার নিতে চলে গেল। গোসল করে বেরিয়ে এসে দেখলো শুদ্ধতা 1 প্লেট খিচুড়ি নিয়ে এসেছে। রৌদ্রুপ টাওয়াল দিয়ে চুল মুছে শুদ্ধতার পাশে গিয়ে বসলো। খিচুড়ি প্লেটটা নিয়ে 1 লকমা তুলে শুদ্ধতার মুখের সামনে ধরল। ও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রৌদ্রুপ ক্লান্ত গলায় বলল, শুদ্ধ, আমি খুব ক্লান্ত, প্লিজ খেয়ে নাও। তুমি খেলেই আমি খাবো। খাওয়ার উপর রাগ করে না। তোমার রাগ তো আমার উপর, তাহলে আমার উপরই রাগ দেখাও। বেচারা খাবার কি দোষ করলো? রৌদ্রুপের নরম গলা শুনে শুদ্ধতা কিছুটা গলে গিয়ে রৌদ্রুপের হাত থেকেই খেয়ে নিল। স্বামী স্ত্রী দুজনেরই খাওয়া শেষ। রৌদ্রুপ হাত ধুতে গেছে আর শুদ্ধতা প্লেট রাখতে। শুদ্ধতা রুমে এসে দেখলো রৌদ্রুপ শুয়ে পড়েছে। সেও ওর পাশে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ দূরত্ব থাকলো না। রৌদ্রুপ ওকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। শুদ্ধতা ধাক্কাধাক্কি করলেও লাভ হলো না। এক পর্যায়ে রৌদ্রুপ বলল, শুদ্ধ, আমার ঘুম পাচ্ছে, প্লিজ এমন করো না। তুমি এমন করলে আমার ঘুম আসবে না। তাহলে ছাড়ুন, আমি অন্য রুমে যাচ্ছি, আপনি ঘুমান। না, তুমি আমার কাছে না থাকলেও আমার ঘুম আসবে না। কেন? বউ ছাড়া কোনো বিবাহিত পুরুষেরই ঠিকঠাক ঘুম আসে না। বউয়ের সাথে ঘুমের কি কানেকশন? তুমি বুঝবে না। এটা কি ম্যাথ যে আমি বুঝবো না? বুঝলে অবশ্যই জিজ্ঞেস করতে না। শুধু তার কিছু বলল না।
কাঠ হয়ে শুয়ে রইল। রৌদ্রুপ নরম কণ্ঠে বলল, রাগ করেছো বউ? খুব বেশি রাগ? কি করলে রাগ যাবে? রাগ করিনি। শুদ্ধতা অন্যদিকে ঘুরে ধরা গলায় বলল, কোনো মতে সে কান্না করবে না, কিন্তু চোখের পানি বাদ মানে না। রৌদ্রুপ ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ মুছে পড়ল, সরি লক্ষ্মীটি, আর এমন করবো না। সব সময় তোমাকে সব কথা বলবো, খেতো না প্লিজ, আমার খারাপ লাগে। শুদ্ধতা চোখ মুছে রৌদ্রুপের বুকে মুখ গুজল। এই তো রাগ, অভিমান সব পানি হয়ে গেছে। এবার রৌদ্রুপ একটু দুঃখের ভান করে বলল, আমার গালটা এখনো জ্বলছে। শুদ্ধতা হেসে ফেলল, ওর গালে একটা চুমু দিয়ে হাত বুলিয়ে দিল। অনেক রাতে ঘুমানোর ফলে সকাল 8টা বেজে গেছে, তবুও রৌদ্রুপের ওঠার নামগন্ধও নেই। তবে শুদ্ধতা উঠে পড়ল। বাবা আর স্বামীর জন্য নিজের হাতে নাস্তা তৈরি করলো। বাবাকে চা দিয়ে রৌদ্রুপকে ডাকতে গেল। ওকে কয়েকবার ডাক দিতে ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসলো, আর আচমকায় হামলা চালালো শুদ্ধতার ঠোঁটে। শুদ্ধতা অবশ্য বিদ্যুৎ বেগে রৌদ্রুপের ঠোঁটে হাত চাপা দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব কি? ব্রাশ না করে চুমু খাওয়া যাবে না। ইয়াক! রৌদ্রুপ ওর হাতটা নিজের ঠোঁটের ওপর থেকে সরিয়ে বলল, আরে ব্রাশ না করে চুমু খেলেই তো টেস্ট লাগে। শুদ্ধতা ভ্রুকুচকে মুখটাকে বিকৃত করে বলল, তাড়াতাড়ি যান, ব্রাশ করুন। রৌদ্রুপ ওকে আবার ধরতে যাওয়ার আগে শুদ্ধতা ভুঁ দৌড় দিল। হাসলো রৌদ্রুপ, ফ্রেশ হয়ে নিল। ইতিমধ্যে শুদ্ধতা নাস্তা টেবিলও সাজিয়ে ফেলেছে। আরমান, শাহরিফ আর রৌদ্রুপও চলে এসেছে। ওরা সবাই একসাথে মাত্রই খেতে বসলো। এর মধ্যেই কে যেন কলিং বেল চাপলো। শুদ্ধতা উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো স্যুট টাই পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আগন্তুক মেয়েটি বলল, আরে বলুন আপনি কে? আজব তো। আমি মিসেস রুদ্র, ওয়াইফ অফ মিস্টার রুদ্র। আগন্তুক মেয়েটি বাজখাই গলায় বলে উঠল। এর মধ্যেই রৌদ্রুপও চলে এসেছে।